লোভ ষড়রিপুর মধ্যে অন্যতম ও প্রবল রিপু। এই আদিম রিপুর থেকেই মানুষের যাবতীয় আকাঙ্ক্ষা, মোহ, মায়ার উৎপত্তি। মানুষকে অমানবিক পশুতে রূপান্তর করার জন্যই শয়তান সৃষ্টি করেছে এই রিপুর, যা পৃথিবীর শুরুর ইতিহাস থেকেই অ্যাডাম ও ইভের গল্পরূপে প্রচলিত হয়ে আছে। কিন্তু প্রয়োজন আর লোভ, এই দুই বিষয়ের মধ্যে একটা সূক্ষ্ম তারতম্য আছে, যা আমাদের কখনোই লঙ্ঘন করা উচিত নয়। আর কখনো কেউ যদি তা লঙ্ঘন করে, তাহলে নমস্কার। অন্ধকারে আজ আপনাদের শোনাব তেমনই এক দুর্দান্ত, রোমাঞ্চকর, বড় ভয়ের গল্প। প্রখ্যাত সাহিত্যিক রবার্ট লুই স্টিভেনসনের কলমে আজ আমাদের গল্প দ্য বটল ইম্পের অবলম্বনে বোতলের ভূত। প্রখ্যাত লেখক রবার্ট লুই স্টিভেনসন বিশ্ব সাহিত্যের আকাশে এক উজ্জ্বল জ্যোতিষ্ক। তাঁর জন্ম হয় 1850 সালে এডেনবার্গে। তিনি ছিলেন একজন স্কটিশ ঔপন্যাসিক, কবি, প্রাবন্ধিক এবং ভ্রমণ কাহিনী লেখক। তাঁর জনপ্রিয় সৃষ্টিগুলির মধ্যে আছে ট্রেজার আইল্যান্ড এবং ডক্টর জ্যাকিল ও মিস্টার হাইডের মতন লেখা। মাত্র 44 বছর বয়সে 1894 সালে তিনি পরলোক গমন করেন। গল্পে যাওয়ার আগে আমাদের আপনাদের কাছে বিনীত অনুরোধ, দয়া করে গল্পটি হেডফোন ব্যবহার করে পুরোটা শুনবেন। আর যদি আমাদের গল্পগুলি আপনাদের ভালো লাগে, তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহ দেবেন। কমেন্ট করে জানাতে পারেন এই ভিন্ন স্বাদের ভয়ের গল্পটি আপনাদের কেমন লাগলো, বা এরকম গল্প আপনারা আরও শুনতে চান কিনা। গল্পের প্রধান চরিত্রে কিউই, কোকুয়া, লোপাকা, জাহাজি ও বোতলের ভূত। গল্পে বিভিন্ন চরিত্রে আছেন বাপি, প্রীতম, রূপঙ্কর, রূপ, পারমিতা, দেবাদ্রি ও সহেলি। বিশেষ একটি চরিত্রে আছেন কমলেন্দু ঘোষ মহাশয়। গল্প পাঠে ও গল্পের সমন্বয়কারী আমি শুভজিৎ। শুরু হচ্ছে রবার্ট লুই স্টিভেনসনের লেখা রোমাঞ্চকর ভয়ের বড় গল্প বোতলের ভূত। নীল সাগরের বুকে হাওয়াই দ্বীপপুঞ্জ। তারই একটি দ্বীপে থাকত এক ডাকাবুকো ছেলে, নাম তার কিউই। সাহসে, উদ্যমে, শক্তিতে তার জুড়ি মেলা ভার। বন্ধুদের সঙ্গে বাজি রেখে রাতের পর রাত সে কবরখানায় কাটিয়েছে। অমাবস্যার অন্ধকার রাতে সে হাওয়াই দ্বীপের গভীর জঙ্গলে একা ঘুরে বেরিয়েছে। ভয় ডর যে কি জিনিস তা সে একদম জানে না। টাকা পয়সা সচ্ছলতা না থাকলেও কিউইর বন্ধুরা কিন্তু কিউইকে ভীষণ ভালোবাসত তার চনমনে মেজাজকে, যে কোনো কাজে ঝাঁপিয়ে পড়বার সাহসী মনকে। জাহাজের কাজেও তার দক্ষতা সবার নজর কেড়েছিল। দূর সমুদ্রের হাতছানি তাকে পাগল করে তুলত। তাই সুযোগ পেলেই নাবিকের কাজ নিয়ে সে নীল সাগরে পাড়ি দিত। হামাকুয়া উপকূলে তিমি শিকারের জন্য যতগুলো অভিযান হয়েছে, কিউই তার প্রায় সবকটাতেই উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিল। আর এই অভিযানগুলোই তার দুঃসাহসিকতাকে বাড়িয়ে তুলেছিল, তাকে করে তুলেছিল সুদূরের পিয়াসী। সমস্ত বিশ্বকে নিজের চোখে দেখবার আদম্য বাসনা যেন তাকে পেয়ে বসেছিল। অবশেষে তার ইচ্ছে পূরণের একটা অভাবনীয় সুযোগও জুটে গেল। সান ফ্রান্সিসকোগামী এক জাহাজের ক্যাপ্টেনের সঙ্গে তার যোগাযোগ হয়ে গেল ভাগ্যক্রমে। সেই জাহাজেই একটা কাজ জুটিয়ে নিল কিউই। জাহাজ ছাড়ল হাওয়াই দ্বীপ থেকে। এগিয়ে চলল নীল সাগরের জলে ঢেউ তুলে। বিকেলের দিকে জাহাজ মাঝ দরিয়ায় পড়ল। পার কুল কিছুই দেখা যায় না।
যেদিকে তাকাও শুধুই জল আর জল। দিগন্তের আবির রাঙা সূর্য দিগন্তের জলকে রাঙিয়ে দিয়ে ডুব দিল সেখানে। ধীরে ধীরে সাগরের বুকে অন্ধকার ঘনিয়ে আসছিল। জাহাজের ডেকের উপর দাঁড়িয়ে সমুদ্রে সূর্যাস্তের শোভা দেখছিল কিউই। আকাশের কোণে তখন ঘন কালো একখণ্ড মেঘ মাথা চাড়াতে উঠেছিল। অতি অল্প সময়ের মধ্যেই সেই মেঘ বিশাল দানবাকৃতি ধারণ করে ছেয়ে ফেলল সারা আকাশ। জাহাজের নাবিকেরা এদিক ওদিকে দৌড়চ্ছিল বিপদের আশঙ্কায়। বিদ্যুতের চমকানি আর বজ্রের প্রচণ্ড হুঙ্কারে কালো আকাশ জুড়ে যেন এক তাণ্ডব নৃত্য শুরু হয়ে গেল। আর সেই সঙ্গে পাল্লা দিয়ে সমুদ্র বিশাল বিশাল ঢেউ তুলে সমান তালে ক্রুদ্ধ গর্জন করতে লাগলো। তারই মাঝে ঝড়ের ঝাপটা খেতে খেতে মোচার খোলার মতন ভেসে চলল জাহাজটি। যাত্রা শুরুতে এই বিপর্যয় কিউইর মনকে দুনিয়ে দিচ্ছিল, কিন্তু অল্প সময়ের মধ্যেই সে ভাবনাটা মন থেকে ঝেড়ে ফেলল। সে বিপদ তো থাকবেই, ভয় পাবার জন্য তো সমুদ্রে আসেনি, সে তো এসেছে ভয়কে জয় করতে। যাই হোক, ঝড়ের তাণ্ডব নৃত্য কিছু সময় পরেই শান্ত হয়ে এলো। একটা ভয়ঙ্কর দুঃস্বপ্নের মতোই কখন যেন আকাশে দুর্যোগ মিলিয়ে গেল একেবারে। সমুদ্র হলো স্থির, জাহাজ আবার ঠিকঠাক মতো চলল। সুনীল সাগর পেরিয়ে জাহাজ এসে থামল সান ফ্রান্সিসকোর বন্দরে। সত্যি তাকিয়ে থাকবার মতন সুন্দর শহরই বটে। শহরের পথে চলতে শুরু করলো কিউই। কি চমৎকার রাস্তাঘাট! সেদিনই সে মাসের মাইনে পেয়েছিল, পকেট তার ভরা, তাই মনও খুশি। সে চারদিকে শোভা দেখতে দেখতে এগিয়ে চলল। এটা ধনীদের শহর, বাগান ঘেরা বাড়িগুলো ছবির মতন দেখতে লাগছে। কিউইর মনে হলো, এমন একটা বাড়ি থাকলে জীবনে আর কি চাই। ঝকঝকে সাদা মার্বেল পাথরের একটা অপূর্ব সুন্দর সাজানো বাগান বাড়ি দেখে সেখানেই থমকে দাঁড়িয়ে পড়ল কিউই। এ কি রাজপ্রাসাদ? বাড়ির সামনে চমৎকার একটা ফুলের বাগান, নাম না জানা নানা রকম বাহারি ফুলে ভরা। তন্ময় হয়ে দেখছিল কিউই। হঠাৎ তার মনে হলো উপরে ঝকঝকে কাঁচের জানলা থেকে কি যেন তাকে ডাকলো। কিউই অবাক হয়ে তাকালো ওপরের দিকে। সেদিকে তাকাতেই দেখল এক বৃদ্ধ জানলা থেকে মুখ বাড়িয়ে তাকেই ডাকছে। দূর থেকে একবার মাত্র দেখেই কিউইর হঠাৎ মনে হলো বৃদ্ধের চোখে মুখে গভীর এক দুঃস্বপ্নের ছাপ। অবাক হলো কিউই, এমন বাড়ির মালিকেরও কি আবার দুঃখ থাকতে পারে? ভাবল হয়তো হঠাৎ কোনো বিপদে পড়েছেন ভদ্রলোক। যাই হোক, কিউই সামনের দরজা দিয়ে এগিয়ে গেল ভেতরের দিকে। কিউইকে অভ্যর্থনা জানাতে ভদ্রলোক নিজেই এগিয়ে এলেন। ভেতরে আসুন। প্রতি নমস্কার জানিয়ে কিউই বলল, আমি কি আপনার কোনো উপকারে লাগতে পারি? বৃদ্ধ বললেন, আগে তো ভেতরে আসুন, বাড়িটা ঘুরে দেখুন, কিছু করতে পারবেন কিনা সে তো পরের কথা। এ বাড়ির মালিক আমি। কথা বলতে বলতে মাঝে মাঝেই ভদ্রলোক দীর্ঘশ্বাস ফেলছিলেন। তার বুকের উপরে কেউ যেন একটা জগদ্দল পাথর চাপিয়ে দিয়েছে। পুরো বাড়িটা ঘুরে ঘুরে দেখালেন তিনি। দেখতে দেখতে কিউই ভাবছিল, অনেক সুন্দর বাড়ির ছবি দেখেছি আমি। জাহাজে জাহাজে অনেক দেশও ঘুরেছি, গল্পের বইও প্রচুর পড়েছি, কিন্তু কোথাও কোথাও আমি এমন সুন্দর বাড়ি দেখিনি, অথবা এমন কোনো বর্ণনা কোনো বইতেও পাইনি। বিস্মিত কিউই বলল, সত্যিই আপনার বাড়িটা অপূর্ব সুন্দর। এমন বাড়িতে থাকতে পেলে আমি তো মহা খুশিই হতাম, কিন্তু আমি এই কথাটা কিছুতেই বুঝে উঠতে পারছি না যে এমন বাড়ির মালিক হয়েও আপনি কেন এমন মনমরাভাবে দীর্ঘশ্বাস ফেলছেন। আমাকে নিঃসংকোচে আপনার দুঃখের কারণ জানাতে পারেন আপনি? যদি আমার ক্ষমতায় কুলোয় তবে আমি অবশ্যই যথাসাধ্য সাহায্য করব আপনাকে।
সত্যি আপনি আমাকে সাহায্য করতে চান? অবশ্য আপনি যে আমার জন্য দুঃখিত হয়েছেন সেটা আমি বুঝতে পেরেছি। আমার দুঃখের কথাটি জানবার আগে বলুন, এ বাড়িটি আপনার পছন্দ হয়েছে কিনা? বৃদ্ধের কথায় অবাক হয়ে কিউই বলে, পছন্দ মানে? এমন বাড়ি আমি কখনো দেখিনি। এত সুন্দর বাড়ি দেখেই তো আমি থমকে দাঁড়িয়ে পড়েছিলাম। কিউই মহা উৎসাহে জবাব দিল। একটু ভেবে বৃদ্ধ এবার বললেন, এমন সুন্দর বাগান বাড়ি আপনিও পেতে পারেন, সঙ্গে টাকা পয়সা আছে তো? বৃদ্ধের কথায় না হেসে থাকতে পারল না কিউই। বলল, আমার কাছে আছে মাত্র $50। তা দিয়ে একটা বাজে বাড়িও কেনা যায় না মশাই। তাই এসব আজগুবি কথা ভেবে কোনো দরকার নেই। ভদ্রলোক বিড়বিড় করে মনে মনে কি যেন হিসেব করলেন। তারপর বললেন, যা আছে তাতেই হয়ে যাবে। কিউই অবাক হয়ে জিজ্ঞাসা করল, এই টাকাতেই এমন বাড়ি হয়ে যাবে বলছেন? আপনার মাথাটা অবশ্যই খারাপ হয়ে গিয়েছে। ভদ্রলোক বললেন, বাড়ি হয়ে যাবে এমন কথা আমি একবারও বলিনি। আগে আমার পুরো কথাটা শুনে নিন। আমি বলেছিলাম $50 পরিবর্তে আপনি বোতলটা পেতে পারেন। বিস্মিত হয়ে কিউই প্রশ্ন করে, বোতলটা মানে? আমি তো আপনার কাছে কোনো বোতল কিনতে চাইনি। এবারে বৃদ্ধ বলল, বোতলের কথা শুনে আপনি যেভাবে তাচ্ছিল্য করছেন তাতে আপনাকে আর কিছু বলবার ইচ্ছে হচ্ছে না। আরে বাবা, এ বোতল যে সে বোতল নয়। আমার যে সম্পদ দেখে আপনি প্রশংসা করছেন তা সবই এই বোতলের দান। এসব আমার নিজের অথবা পৈতৃক উপার্জনে সম্ভব হয়নি। আর এ বোতল আপনার হাতে গেলে আপনিও এমন বাড়ি বাগান সব কিছুরই মালিক হতে পারেন। কথাগুলো বলতে বলতে ভদ্রলোক দেরাজ খুলে একটা বোতল বার করে কিউইর সামনে নিয়ে এলেন। বোতলের পেটটা মোটা আর গলাটা সরু লম্বা। সাদা কাচের তৈরি বোতলটার ভেতরে আগুনের মতন একটা জিনিস দপদপ করছে, আর তার মধ্যে একটা কালো ছায়া অনবরত ঘুরছে। অবাক দৃষ্টিতে কিউই সেই দিকেই তাকিয়ে রইল। কিউইর বিস্মিত ভাবটা কাটানোর জন্য বৃদ্ধ এবারে বললেন, কি মশাই, বোতল দেখেই চমকে গেলেন নাকি? কিউই এবার চোখ তুলে তাকালো সে বৃদ্ধের চোখের দিকে। বুঝতে চেষ্টা করলো সে ভদ্রলোক কি পাগল, নাকি তিনি তার সঙ্গে রসিকতা করছেন। কিউইর মুখ দেখে বৃদ্ধ তার মনের কথাটি বুঝতে পারলেন। বললেন, মনে হচ্ছে আপনি আমার কথা বিশ্বাস করতে পারছেন না। অবশ্য সেটাই স্বাভাবিক। এমন আজগুবি ব্যাপার যে কখনো সত্যি হতে পারে তা না দেখলে বিশ্বাস করা যায় না। তবে আপনি পরীক্ষা করে দেখুন, যাচাই করে নিন, তাহলে তো আর কোনো সমস্যাই থাকবে না। আপনি যত শক্তি প্রয়োগ করুন না কেন, এ বোতলকে আপনি কিছুতেই ভাঙতে পারবেন না। এ বোতল অক্ষত থাকবে, এতটুকু আঁচড় পর্যন্ত লাগবে না। আপনি নিজেই পরীক্ষা করে দেখুন বোতলটা ভাঙতে পারেন কিনা। ভয় নেই, যদি পরীক্ষা করতে গিয়ে বোতলটা আপনার হাত থেকে ভাঙে সেজন্য আমি আপনাকে কোনো দোষ দেব না। কিউই সজোরে কাচের বোতলটাকে মেঝের উপর ছুঁড়ে দিল। একবার, দুবার, তিনবার, চারবার। না, এতটুকু চেয়ে ধরল না বোতলের গায়ে। বোতলটা মেঝের উপর পড়া মাত্রই একদম বলের মতন লাফিয়ে উঠছিল। আর এই ঝাঁকুনির চোটে বোতলটা ঘন ঘন রামধনুর মতন রং পাল্টাচ্ছিল। ভেতরের আগুনটা আরো উজ্জ্বলভাবে জ্বলছিল। সেই আগুনের মধ্যে একটা কালো ছায়া প্রচন্ডভাবে নড়াচড়া করছিল। কিছুই বুঝে উঠতে পারল না কিউই। এই বোতলের শক্তি অমানসিক। সে তখন বৃদ্ধকে বলল, আচ্ছা, এই অদ্ভুত বোতলটি আপনি পেলেন কোথায়? আর ভিতরে যেটা নড়াচড়া করছে সেই জিনিসটাই বা কি? মশাই, এইসব ভৌতিক ব্যাপার আমার একটু ভালো লাগছে না। এ বোতল আমি নেব না। কিউইর এই অনিচ্ছুক ভাব দেখে ভদ্রলোক কেমন যেন শঙ্কিত হয়ে উঠলেন। কোনো রকমে নিজেকে সামনে নিয়ে বললেন, এত সহজেই ভয় পেয়ে গেলেন? যদি জানতেন যে এই বোতলের জন্যই
আপনি যশ, মান, ধন, দৌলত, বাড়ি ঘর সব পেতে পারেন। এ বোতল আপনাকে বিশ্বের দরবারে সেরা মানুষ বানাতে পারে। তাহলে কিছুতে এমন উদাসীন ভাব দেখাতে পারতেন না এ বিষয়ে। আপনি সব কথা না শুনেই অস্থির হচ্ছেন। এ বোতলের কাছ নরকের আগুন দিয়ে গড়া, তাই এটা ভাঙে না। আর এই বোতলের মধ্যে রয়েছে একটা ভূত। বোতল যে কিনবে, ওই ভূত তখন সেই মনিবের সেবা করবে। নেপোলিয়ান বোনাপার্টের নামটা নিশ্চয়ই আপনার অচেনা নয়। বোধহয় আপনি জানেন না যে এই বোতলের সাহায্যেই তিনি হয়েছিলেন দুনিয়ার সম্রাট। তিনি যা ভেবেছেন সঙ্গে সঙ্গেই তা করেছেন। আপনি কি ভেবেছেন যে এই কাজ তার নিজের ক্ষমতায় করেছিলেন তিনি? এও কি সম্ভব? সবই বোতল ভূতের কাজ। কিন্তু ক্ষমতার দম্ভে তিনি বোতলটা বিক্রি করে দিয়েছিলেন। ভেবেছিলেন এ বোতলের সাহায্য আর তার দরকার লাগবে না। ব্যাস, অমনি তার সর্বনাশা পতন ঘনিয়ে এলো। আচ্ছা, আপনি ক্যাপ্টেন কুকের নাম নিশ্চয়ই শুনেছেন। সাগরের বুকে কোথায় কোন দ্বীপ আছে তিনি তা আবিষ্কার করে বিখ্যাত হয়েছিলেন। কিন্তু একবার ভেবে দেখুন তো, তিনি এই অসীম সমুদ্রের কোথায় দ্বীপের অবস্থান সে কথা জানলেন কি করে? কেননা এই বোতলের মালিকানা একদিন ছিল তার, এবং তিনিও একসময় এটা বিক্রি করে দিলেন। তারপরই তাকে মরতে হলো হাওয়াই দ্বীপের জঙ্গলিদের হাতে। কিবি এবার প্রশ্ন করে, এই বোতলটার এত ক্ষমতা আছে জেনেও আপনি কেন এর মালিকানা ছাড়তে চাইছেন? উত্তরে বৃদ্ধ আবার মনে মনে কি জানি ভাবে। তারপর বলতে শুরু করে, বিক্রি করতে চাইছি কারণ এই বোতলের মালিককে কতগুলো শর্ত মেনে চলতে হয়। না মানলে চিরকাল নরকের আগুনে জ্বলে পুড়ে মরতে হবে। শেষের কথাগুলো বৃদ্ধ ভয়ার্ত গলায় বললেন। কিবি আবার প্রশ্ন করে, শর্তটা কি? আর নরকের আগুনেই বা জ্বলতে হবে কেন? কথাগুলো আমাকে একটু পরিষ্কার করে বুঝিয়ে বলুন দেখি। গম্ভীর গলায় বৃদ্ধ এবার বলে, এই বোতল তার মালিকের সব আকাঙ্ক্ষাই পূর্ণ করবে। শুধুমাত্র আয়ু বাড়াবার ক্ষমতা এর নেই। এখন শর্ত অনুসারে বোতলটা বিক্রি করবার আগেই যদি মালিক মারা যায়, তখন বোতলের ভূত মুক্তি পাবে এবং মৃত মালিকের আত্মা বোতলের মধ্যে অনন্তকালের জন্য নরক যন্ত্রণা ভোগ করবে। নরক যন্ত্রণা কে ভোগ করতে চাই বলুন? বোতলের কাছে আমি যা পেয়েছি, এরপর আমার আর কোনো কামনাই নেই। এখন বয়স হয়েছে, তাই মৃত্যুর আগে এটা বেচতে চাইছি। পবিত্র আনন্দেই কিবি জীবন যাপন করেছে। সে দুরন্ত উদ্দাম, কিন্তু সে লোভী নয়। নরকের জ্বালা যন্ত্রণা ভোগ করতে হয় যে ঐশ্বর্যের বিনিময়ে, তেমন সুখ ঐশ্বর্যে কিবির বিন্দুমাত্র লোভ নেই। তাই সে বৃদ্ধ ভদ্রলোককে বলল, দেখুন, আমি অনেক কষ্টের মধ্যে বড় হয়েছি, তাই কষ্টের সঙ্গে আমি ভালোই বোঝাপড়া করতে পারি। বাড়ি ঘর সম্পদ এইসব না পেলেও আমার বিশেষ কোনো ক্ষতি হবে না। তাই এর বদলে নরক যন্ত্রণা ভোগ করবার ইচ্ছে আমার নেই। এই কথা বলে কিবি দরজার দিকে পা বাড়ালো। বৃদ্ধ কেমন যেন মিয়ে গেলেন। বললেন, আমি তো জোর করে বোতলটা আপনার কাছে বিক্রি করতে পারি না। তবে কথাটা আগে একটু মন দিয়ে শুনুন। তাতে আপত্তি থাকবার তো কোনো কারণ নেই। দয়া করে ধৈর্য ধরে কথাটা ভালো করে শুনুন। বোতলটা কিনলেই যে আপনাকে নরক যন্ত্রণা ভোগ করতে হবে এমন কথা তো আমি একবারও বলিনি। বোতলটা কিনে নিয়ে তাকে দিয়ে আপনার সব ইচ্ছে পূর্ণ করে নিন। তারপর এটা বিক্রি করে দিতে পারলে আপনার আর নরক যন্ত্রণার চিন্তা নেই। তবে একটা শর্ত আছে। আবার জিজ্ঞাসা করে কিবি। আবার কি শর্ত? গম্ভীর গলায় বৃদ্ধ বলেন, আপনি যে দামে বোতলটি কিনবেন তার চেয়ে কম দামে এটা বিক্রি করতে হবে। তাহলে আর কোনো ঝামেলাই হবে না। আমি বয়সের ভারে অসুস্থ হয়ে পড়েছি, তাই এটা বিক্রি করবার জন্য ব্যস্ত হয়ে উঠেছি। আপনি তরুণ,
আপনার এখনো অনেক দিন বাঁচবার কথা। তাই বলছিলাম, এই বোতলটি আমার কাছ থেকে কিনে আমাকে নরক যন্ত্রণা থেকে বাঁচান। আপনি যে পরোপকারী সে আমি আপনাকে দেখেই বুঝতে পেরেছি। দয়া করে এই বোতলটা কিনে এক বৃদ্ধকে চরম কষ্ট, সব নির্যাতনের হাত থেকে রক্ষা করুন। তবে তার পরিবর্তে আপনিও অজস্র আকাঙ্ক্ষা পূর্ণ করে দিন। যে ইচ্ছেগুলো কোনোদিনই পূর্ণ হবে না জেনে আপনার মনের গভীরে চাপা পড়েছিল, সে সবই আপনি অতি অল্প সময়ের মধ্যেই হাতের মুঠোয় পেতে পারেন। তাছাড়া এটা কিনলে এক দুশ্চিন্তাগ্রস্ত বৃদ্ধকে নরক যন্ত্রণা থেকে মুক্তি দিতে পারেন আপনি। লোভের লেলিহান শিখা কিউইকে চুম্বকের মতন টানতে শুরু করেছিল। তাই বৃদ্ধের ডাকেই সাড়া না দিয়ে থাকতে পারল না কিউই। অনন্ত নরকের কথা শুনেও সে বোতলটা কিনতে রাজি হয়ে গেল। কিন্তু এমন ভয়ঙ্কর অদ্ভুত জিনিসটা কিনবার আগে একটু যাচাই করা উচিত। সে বৃদ্ধকে প্রশ্ন করল, আচ্ছা, এমন একটা মূল্যবান জিনিস আপনি এত কম দামে বিক্রি করতে যাচ্ছেন কেন? বৃদ্ধ এবার বললেন, আপনাকে তো আগেই বলেছি, এ বোতল যে বিক্রি করবে তাকে তার কেনা দামের চেয়ে কিছু কম দামে বিক্রি করতে হবে। বেশি দামে অথবা সমান দামে বিক্রি করলে বোতলটা আবার তার পুরনো মালিকের কাছেই ফিরে আসবে। তাই পরের পর হাত বদল হতে হতে বোতলের দাম ক্রমাগতই কমে চলেছে। আপনি আমার কাছ থেকে এটা $50 কিনবেন, কিন্তু যখন আপনি এটা বিক্রি করতে চাইবেন তখন এর দর হবে $50 চেয়ে কম। যতক্ষণ না পর্যন্ত আপনি এটাকে শর্ত মতো বিক্রি করবে ততক্ষণে বোতল আপনাকে ছাড়বে না। এ আপনার কেনা গোলাম হয়ে থাকবে। সেটা আপনি পরীক্ষা করেই দেখতে পারবেন। কিউই এবার বোতলটার গুণাগুণ সচক্ষে দেখে পরখ করে নিতে চাইল। বৃদ্ধ বললেন, আপনি আগে $50 দিয়ে বোতলটা আমার কাছ থেকে কিনে নিন, তারপর বোতলের কাছে $50 ফেরত চেয়ে দেখুন। আপনি দয়া করে আমাকে অবিশ্বাস করবেন না। আর তখন যদি বোতল আপনার কথা না রাখে তবে আমি কথা দিচ্ছি, এই বোতল আমি আপনার কাছ থেকে আবার কিনে নেব। এবার কিউই পকেট থেকে $50 বার করে বৃদ্ধের হাতে দিল। বৃদ্ধ সঙ্গে সঙ্গে বোতলটি কিউইর হাতে গুঁজে দিয়ে বলল, আজ থেকে এই বোতলের মালিক আপনি হলেন। পরীক্ষা করবার জন্য প্রথমেই সে বোতলটার কাছে $50 চাইল। আশ্চর্য, চাওয়া মাত্রই তার পকেটে সেই $50 এসে গেল। কেমন যেন ঘাবড়ে গেল কিউই। হাতের বোতলটার দিকে তাকিয়ে সে শরীরের মধ্যে কেমন একটা অস্বস্তি বোধ করতে লাগলো। সে বোতলটা ফেরত দেবার জন্য এগিয়ে যেতেই বৃদ্ধ তাকে ঠেলা মেরে দরজার বাইরে বের করে দিল। কিউইর মুখের উপরে দরজা সজোরে বন্ধ হয়ে গেল। হাওয়াই দ্বীপের হাসি খুশি দুরন্ত দুঃসাহসী ছেলে কিউই বোতলের মালিকানা পেয়ে হারিয়ে ফেলল তার উচ্ছল তরতাজা মনটা। হঠাৎ বেলুনের মতন চুপসে গেল সে। বোতল হাতে বৃদ্ধের বাড়ির বাইরে এসেই তার এই পরিবর্তন শুরু হয়ে গেল। একটু সময়ের মধ্যেই কিউই অস্থির হয়ে উঠল। এখন উপায়? অনেক ভেবে সে বোতলটাকে পথের ওপর ফেলে রেখে সোজা হাঁটা দিল। বেশি লোভ করে আর কাজ নেই। হাঁটতে হাঁটতে মাঝে মাঝে পেছন ফিরে বোতলটার দিকে তাকালো। না, বোতলটা সেখানেই পড়ে রয়েছে। নিশ্চিন্ত মনে কিউই রাস্তার মোড় ঘুরল। নগদ $50 গচ্ছা দিয়েও তার কোনো দুঃখ নেই। বোতলের অস্তিত্বটাই অসহনীয়। একটা মুক্তির নিঃশ্বাস ফেলল কিউই। কিন্তু একই ব্যাপার, হঠাৎ কিউইর পিঠে কি যেন একটা জিনিস ধাক্কা মারল সজোরে। কিছু বুঝে উঠবার আগে বোতলটা কিউইর পকেটের মধ্যে জায়গা করে নিল। বৃদ্ধের কথাগুলো মনে পড়ে গেল কিউইর। সত্যি এর হাত থেকে সহজে মুক্তি পাওয়া যাবে না। পথ চলতে চলতে কিউইর নজরে পড়ল একটা কিউরিও শপ। সে ভাবল এই পুরনো জিনিসপত্রের দোকানেই বোতলটা বিক্রি করে দেবে সে। সেখানে গিয়ে সে দোকানদারকে বলল, শুনুন, আমার কাছে একটা আশ্চর্য বোতল আছে। $100 পেলে আমি সেটা বেচতে পারি। দোকানদার কিউইকে পাগল অথবা নেশাখোর ভেবে বলল, মশাই,
আপনি নেশাটা বড্ড বেশি করে ফেলেছেন। এখান থেকে শিগগির চলে যান। একটা বোতলের দাম $100। পাগলামিরও একটা মাত্রা থাকে মশাই। কিবি বলল, আমি পাগলও নই আর নেশাখোরও নই। যা চাইছি সেটাও কিছু বেশি চাইনি আমি। অন্য বোতলের সঙ্গে এর কোনো তুলনাই কিন্তু চলবে না। বলতে বলতে কোটের পকেট থেকে বোতলটা বার করলো সে। সাদা ধবধবে বোতলটা ঘুরিয়ে ঘুরিয়ে দোকানদারকে দেখালো কিবি। দোকানদারও অবাক হয়ে বোতলের ভিতরে জলজলে আগুন আর কালো ছায়ার দাপাদাপি লক্ষ্য করলো। তখন কিবি বলল, কি মশাই, বোতলটা দেখেই অবাক হচ্ছেন? আরও অবাক হবেন যখন দেখবেন যে কাঁচের বোতল পাথরের গায়ে ছুঁড়ে মারলেও ভাঙে না। আপনি চাইলে নিজেই একবার পরীক্ষা করে দেখুন। কিবির কথায় দোকানদার বোতলটাকে সজোরে ছুঁড়ে মারলো দেওয়ালের গায়ে। বোতলটা বলের মতন লাফিয়ে উঠল, কিন্তু একটা আঁচড়ও লাগলো না তার গায়ে। বারবার ছুঁড়েও দোকানদার ভাঙতে পারলো না বোতলটা। তখন সে বুঝতে পারলো যে বোতলটা হাতছাড়া করা উচিত নয়। জায়গা বুঝে এটা $500 বিক্রি করা যাবে। কিবিকে বুঝিয়ে সুঝিয়ে প্রচুর দর কষাকষি করে দোকানদার $60 বোতলটা কিনে নিল। কিবি দোকানদারের কাছে বোতলের আসল গুণাগুণের কথা খানিকটা ভয়ই চেপে গেল। $60 নিয়ে হালকা মনে সে জাহাজের ঘাটার দিকে পা বাড়ালো। একবার সমুদ্রে পড়তে পারলে আর তাকে কে ধরবে? মুক্তির আনন্দে কিবির মন ভরে উঠল। যাক, ভুতুরে বোতলের কথা ভাবতেও তার আর ভালো লাগছে না। জাহাজে উঠল কিবি। বোতলের প্রসঙ্গটা কাউকে জানাবার ইচ্ছে ছিল না তার। জাহাজে উঠে পকেটের কাগজপত্র এবং টাকা পয়সাগুলো রাখবার জন্য সে তার বাক্সের ডালাটা খুলতেই একেবারে চমকে উঠল। হে, কি ব্যাপার! ভুতুরে বোতলটা বাক্সের এক পাশে শোয়ানো রয়েছে। আতঙ্কে কিবি চিৎকার করে উঠল। উফ, কি সাংঘাতিক! আমার আসবার আগেই ভৌতিক বোতলটা এই বাক্সের মধ্যে চলে এসেছে। এর হাত থেকে কি কিছুতেই নিস্তার পাওয়া যাবে না? ভুতুড়ে বোতল আবার কি? জাহাজের নাবিক লোপাকা কথাটা শুনতে পেয়ে ব্যাপারটা জানতে চাইল। কিবি তখন লোপাকাকে পুরো ব্যাপারটা খুলে বলল। বৃদ্ধের কথা মতো বোতলটা $50 কমে বিক্রি করা উচিত ছিল আমার। তাহলেই আমি এই নরক যন্ত্রণার হাত থেকে মুক্তি পেতে পারতাম। ইস, সুযোগ হাতে পেয়েও আমি হারালাম। আর $11 কমে যদি আমি বোতলটা বিক্রি করতাম, তাহলে দোকানদারের বন্ধ আলমারির ভেতর থেকে বেরিয়ে ওই বোতল আমার এই বাক্সের ভেতর আসতে পারতো না। সত্যি সত্যি আমি একটা অপদার্থ। লোপাকা এতক্ষণ তন্ময় হয়ে কিবির কথাগুলো শুনছিল। এবার সে বলল, বোতলটার যে একটা অদ্ভুত ক্ষমতা আছে সে তো বুঝতেই পারছি, তবে এটাই বুঝতে পারছি না যে এর জন্যে তোমার এখনই এত দুশ্চিন্তা কেন? বোতলটার কাছে তো তুমি এখনো কিছুই চাওনি। আগে নিজের স্বাদগুলো পূরণ করো, তারপর সময় বুঝে এটা বিক্রি করে দিও না হয়। আলাদিনের প্রদীপের কথা গল্পে পড়েছি, আর তুমি কিনা তার অধিকারী হয়েছ। এ তো পরম সৌভাগ্যের কথা। তুমি খামোকা চিন্তা না করে বোতলটাকে হুকুম করে তোমার ইচ্ছেগুলো আগে পূরণ করে নাও, তারপর তুমি না হয় আমার কাছেই এটা বিক্রি করে শান্তি পেও। আমার বহুদিন যাবৎ একটা জাহাজ কেনার ইচ্ছে ছিল। আমার ক্ষমতায় তো তা কোনোদিনই সম্ভব হবে না, তাই দেখা যাক বোতলের মহিমায় যদি সেই ইচ্ছেটা পূরণ করতে পারি আর কি। লোপাকার কথায় কিবি অবাক হয়। তুমি নরকের ভয় পাও না? ভয় পাওয়ার কি আছে? আমি তো আর চিরদিনের জন্য ওটা আমার কাছে রাখবো না। সুখ স্বাদ মিটলেই সেটাকে বিক্রি করে দেব না হয়। এর মধ্যে তো কোনো নরকের চিন্তার কথাই আসে না। লোপাকার কথা শুনে কিবির মনটা খানিকটা হালকা হয়। সে লোপাকাকে বলল, সত্যি, কোমা বন্দরে যদি একটা সুন্দর বাগান বাড়ি এই বোতল ভূতের কাছ থেকে চেয়ে নিতে পারি, তাহলে আমি ভীষণ আনন্দ পাব। সেটা আমার জন্মস্থান। কিবির কথায় লোপাকা বলল, ঠিক আছে, তুমি বোতল ভূতের কাছে বাগান বাড়ি পেয়ে গেলেই না হয় তোমার কাছ থেকে আমি ওটা নিয়ে নেব।
তারপর আমি হব এক বিরাট জাহাজের মালিক। দেশে দেশে ঘুরে ব্যবসা করব, এই আমার জীবনের একমাত্র স্বপ্ন। পরের দিন ভোরেই তাদের জাহাজ রওনা হলো হাওয়াই দ্বীপের পথে। প্রশান্ত মহাসাগরে পাড়ি দিয়ে জাহাজ যখন হাওয়াই দ্বীপের দিকে এগোচ্ছিল, তখন হঠাৎই কিবির নজর গিয়ে পড়ল সেই অভিশপ্ত বোতলটার উপরে। জাহাজের দোলার সঙ্গে পাল্লা দিয়ে বোতলের ভেতরের আগুনটাও প্রচণ্ডভাবে দাপাদাপি করছিল। ভেতরে যেন কোনো শয়তানের অভিসন্ধি চলছে। কিবির মনে হলো বোতলের ভূত কোনো অসাধ্য সাধন করছে, আর সে সাধন নিঃসন্দেহে অশুভ। বন্দরে নেমেই কিবি হতভম্ব হয়ে গেল। তারই এক পুরনো বন্ধু তাকে দেখেই জড়িয়ে ধরে কাঁদতে আরম্ভ করলো। কিবি অবাক হয়ে জিজ্ঞাসা করলো, আরে আরে ব্যাপার কি? আরে এতদিন পরে আমাকে দেখে কোথায় হাসবি, তা না তুই কিনা কাঁদছিস? এই কি হয়েছে? বন্ধু কাঁদতে কাঁদতে বলল, তুই জাহাজে ছিলি তাই খবরটা পাসনি। তোর কাকা হঠাৎই মারা গেছে, আর তোর বড় আদরের খুঁড়তুতো ভাইটিও সমুদ্রে ডুবে মারা গেছে। এবার শুরু হলো কিবির কান্না। বাচ্চা ছেলের মতোই সে হাপুস নয়নে কাঁদতে লাগলো। এই কাকার ভাইপোটি ছাড়া এই পৃথিবীতে তার আপন বলতে আর কেউ নেই। কিবির কান্না দেখে লোপাকা তাকে স্মরণ করিয়ে দিল যে কাকার বিশাল ভূসম্পত্তির মালিক এখন কিবি। এই জায়গাতেই তো কিবি তার মনের মতন বাড়ি করতে চেয়েছিল। তাহলে এই সবই সেই বোতল ভূতের কীর্তি। তবে এটাও ঠিক যে জমি পেলেই মনের মতন বাড়ি করা যায় না, তার জন্য দরকার প্রচুর টাকা। সে পরিমাণ টাকা কিবি পাবে কোথায়? কিবির বন্ধু তখন কিবিকে শান্ত করতে করতে আরও একটা খবর জানালো। খবরটা হলো মৃত কাকার প্রচুর টাকা পয়সার মালিকও এখন কিবি। এই সব যে বোতল ভূতের কিরামতি, সে কথা বুঝতে কিবির আর বাকি রইল না। যাই হোক, শয়তান যখন এতখানি কাজ গুছিয়েছে, তখন বাড়িটা শুরু করাই উচিত। খুব করে বুঝিয়ে সুঝিয়ে লোপাকায় কিবিকে নিয়ে গেল এক কন্ট্রাক্টরের কাছে। বাগান বাড়ির নকশাটি কিবি যখন হাতে পেল, তখন তার সমস্ত শরীর কাঁপতে শুরু করলো। আশ্চর্য, কিবি ঠিক যেমনটা বাড়ি চেয়েছিল, এ যেন অবিকল সেরকমই একটা বাড়ি। বোতল ভূতের এত ক্ষমতা, কিবির মনের কথাও সে বুঝতে পারে। যদিও কিবির এতদিনের আশা পূর্ণ হচ্ছে, তবুও সে যেন ঠিক খুশি হতে পারছে না। নরকের আগুনে তার সমস্ত শরীর যেন এখনই জ্বলছে। কন্ট্রাক্টর ভদ্রলোক একটু হকচকিয়ে গেলেন। এত সুন্দর নকশাটি দেখেও তার খদ্দেরের মুখ বিকৃত হচ্ছে দেখে। তাড়াতাড়ি তিনি বললেন, আপনি কি টাকার কথা চিন্তা করছেন, নাকি আমার নকশাটা পছন্দ হয়নি? কিবি এতক্ষণে নিজেকে একটু সামনে নিয়েছে। সে ভাবল এতদূর এগিয়ে এসে আর অন্য কোনো কথা ভাবা উচিত নয়, দেখাই যাক এর শেষ কোথায় হয়। তাই সে বলল, না মশাই, আপনার নকশা পছন্দ হয়নি এমন কথা মুখে আনবার ক্ষমতা আমার নেই। এত সুন্দর বাড়ির নকশা আমি কোনোদিন দেখিনি। তবে খরচটা কেমন লাগবে সেটাই ভাবছি। তখন কন্ট্রাক্টর মশাই অঙ্ক কষে কিউইকে যে সংখ্যাটি জানালেন, তা শুনে কিউই আরও একবার চমকে উঠল। তার কাকা যে পরিমাণ টাকা রেখে গেছেন ব্যাংকে, ঠিক সেই পরিমাপ মতো টাকার কথাই বললেন কন্ট্রাক্টর ভদ্রলোক। যাই হোক, মনের মতন বাড়ি তো পাওয়া যাবে, তবে সেই পাওয়াটা পেতে হবে শয়তানের কাছ থেকে। কিউই নিজেকে ব্যাপারটা বোঝাতে লাগলো। বোতলের নরক যন্ত্রণায় যদি ভোগ করব, তবে তার সুখটুকুই বা নেব না কেন? অল্প দিনের মধ্যেই কিবির বাগান বাড়ি তৈরি হয়ে গেল। সত্যি চেয়ে থাকবার মতোই বাড়ি বটে। বাড়ির চারদিকে ঘিরে ফুলের বাগান। কত যে নাম না জানা বিচিত্র ফুলের বাহার, তার লেখা জোখা নেই। এ যেন স্বর্গোদ্যান। একেবারে বাড়ির দরজা থেকে পাতা হয়েছে পুরু নরম গাছে। দরজা জানলার উপরে সুন্দর কারুকার্য। জানলায় জানলায় ঝুলছে জরির ঝালর দেওয়া সুন্দর নকশা কাটা পর্দা, ঠিক যেন কিবির স্বপ্নের বাড়িটি। স্বপ্ন সত্যি হয়েছে। কিবি এখন এই সুন্দর মার্বেল প্রাসাদের মালিক। একটা ইজি চেয়ারে হেলান দিয়ে শুয়ে সে সাজানো বাগানের দিকে উদাস দৃষ্টিতে তাকিয়েছিল। এ অপরূপ শোভা দু চোখ ভরে দেখলেও
তার মনে কোনো আনন্দ ছিল না, ছিল বুক ভরা জ্বালা আর কাটার দংশন। এমনি সময় তার বাগানের গেটের সামনে দাঁড়িয়ে ভেতরে ঢুকবে কিনা ইতস্তত করছে এমন একজন লোকের দিকে দৃষ্টি পড়ল তার। এক নজরে কিবি তাকে চিনতে পারল, তার জাহাজের বন্ধু লোপাকা। কিবি হাতের ইশারায় তাকে ভেতরে আসতে বলল। এত সুন্দর বাড়ি দেখে লোপাকা তো একেবারে অবাক। কিবি তার মুখের ভাব দেখেই তার মনের কথাটা বুঝে ফেলল। বলল, অবাক হওয়ার কিছুই নেই বন্ধু, সবই এই বোতল ভূতের কারসাজি। অর্থাৎ তুমিও যদি ইচ্ছে করো তবে এমন একটা বাড়ির মালিক তুমিও হতে পারো। লোপাকা বলল, না, বাড়ির ইচ্ছে নেই আমার, তবে ইচ্ছে একটা জাহাজ কিনবার। বন্দরে বন্দরে ঘুরে স্বাধীন ব্যবসা করব, এই আমার বহুদিনের শখ। সে কথা তোমাকে বলেওছি আগে। আমার সামান্য আয় থেকে বহু কষ্টে এতদিনে যেটুকু সঞ্চয় করতে পেরেছি তা দিয়ে একটা নৌকাও কেনা যায় না। তাই তোমার বোতল ভূতের ক্ষমতা দেখতে এসেছি। আর এসব দেখে তো আমি তাজ্জব বনে গেছি। তবে বোতলটি কিনবার আগে আমি কিন্তু একবার পরীক্ষা করে দেখে নিতে চাই। এমনও তো হতে পারে যে তোমার এই ধন ঐশ্বর্য তুমি তোমার ভাগ্য বলেই পেয়েছ। কাকা এবং ভাই মারা যাওয়ার মধ্যে বোতল ভূতের হাত নাও থাকতে পারে। হয়তো সবই কাকতালীয় ব্যাপার। সুতরাং বোতলটি আমার কাছে এসে শুধু বোতলই থাকতে পারে। কি বলো বন্ধু? মাথা নেড়ে কিবি উত্তর দেয়, নিশ্চয়ই। তারপর কিবি বলে, তুমি একটা জিনিস কিনবে আর দেখে নেবে না? তুমি এটা $49 আমার কাছ থেকে কিনে আমার সামনেই পরীক্ষা করে নাও। তুমি যদি হাতে হাতে ফল না পাও তখন আমি তোমার কাছ থেকে $48 এটা আবার কিনে নেব, কথা দিচ্ছি। লোপাকা তার বন্ধুর এই প্রস্তাব মেনে নিতে পারল না। সে বলল, না ভাই, তার চেয়ে বিক্রির আগে তুমি এর কাছে কিছু চাও, তাহলেই আমি বুঝে নেব এই বোতলের কেমন ক্ষমতা। কিবি বলল, বন্ধু, এই বোতলের কাছে আমার আর কোনো কিছুই চাইবার ইচ্ছে নেই। যা চেয়েছিলাম তাতেই আমার চরম শিক্ষা হয়ে গিয়েছে। বোতলের কথা শুনলেই আমার সমস্ত শরীরটা কেমন রিরি করে ওঠে। সারাক্ষণ আমি প্রেতাত্মার অট্টহাসি শুনতে পাই। লোপাকা কিছুক্ষণ ভেবে বলল, আচ্ছা, তুমি কিছুই না চেয়ে বোতল ভূতকে একবার বোতলের বাইরে আসতে বলো, তাহলে তোমারও কিছু চাইতে হলো না, আবার আমারও ব্যাপারটা দেখে নেওয়া হলো। কিবি ভয় শিউরে উঠল। তাকে দেখে তোমার কি হবে? আরে তার কাজ দেখে অনুমান করতে পারছি যে সেটা কতটা ভয়ঙ্কর। অবশ্য তাকে যদিও আমি দেখিনি সচক্ষে, তবুও বলছি তার ভয়ঙ্কর জঘন্য মূর্তি দেখে তুমি যদি বোতলটা নিতে গড়রাজি হও। এবারে লোপাকা বলে, কথা দিচ্ছি, আমি সেই অসীম ক্ষমতার অধিকারীকে একবার চোখে দেখতে পেলে সে যত বিভৎসই হোক না কেন আমি কিছুতেই ভয় পাবো না, আর বোতলটাও নেব। লোপাকার কথায় রাজি হতে কিবির ভীষণ ভয় করছিল, কিন্তু বোতল বিক্রি করতে হবে। এই আনন্দে সে সব কিছু সহ্য করতে রাজি। বোতলের খদ্দেরকে কিছুতেই হাতছাড়া করা উচিত নয়। অগত্যা ঘরের কোণে একটা টেবিলের ওপরে বোতলটাকে রেখে দিয়ে কিবি দরজার বাইরে চলে এলো। তারপর ভয়ে ভয়ে বলল, বোতল ভূত, তুমি অল্প সময়ের জন্য এই বোতলের বাইরে বেরিয়ে তোমার রূপটা দেখাও। হঠাৎ বোতলটা কেঁপে উঠল থরথর করে। ঝাঁকুনির ধাক্কায় বোতলের মুখ থেকে কুণ্ডুলি পাকিয়ে ধোঁয়া বেরোতে লাগলো। সমস্ত ঘর ধোঁয়ায় অন্ধকার হয়ে গেল। সেই ধূম্রপুঞ্জের মধ্যে দেখা দিল আলোড়ন। অশান্তভাবে ঘুরতে ঘুরতে ধোঁয়াটা একটা আকার নিতে লাগলো। সে আকার ক্রমেই বড়ই ভয়ঙ্কর হয়ে উঠতে লাগলো। সেই ধোঁয়াটি মূর্তির মুখ থেকে বেরোতে লাগলো এক অপার্থিব স্বর। আগুনের ভাটার মতন দুটো চোখ তার দপদপ করে জ্বলছে সেই বিকট কদর্য মুখটার মুখের উপরে। চোখের সামনে এই পৈশাচিক মূর্তি দেখে তারা দুজনেই প্রায় আচ্ছন্ন হয়ে পড়ল। লোপাকা চেঁচিয়ে উঠে বলল, ও বাবা, ও দেখবার স্বাদ মিটেছে, আর দিতে চাই না। ভূত
ঢোকো এক্ষুনি। এবারে মূর্তিটা আস্তে আস্তে ধোঁয়ার মধ্যে মিলিয়ে গেল। বিকট শব্দটাও ধীরে ধীরে ক্ষীণ হয়ে আসতে লাগলো। একটা অপার্থিব হাসিতে ভরে গেল জায়গাটা। ধোঁয়ার কুণ্ডলিটা কেমন অনায়াসে বোতলের সরু মুখের মধ্যে দিয়ে আবার ভেতরে ঢুকে গেল। বেশ কিছুক্ষণের জন্য কিবি বা লোপাকা কেউই কোনো কথা উচ্চারণ করতে পারল না। একই অন্যের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। কিছুক্ষণ সময় কেটে গেলে লোপাকা এবার বলল, বোতলটা যতই বিভৎস হোক না কেন, ওটা আমি কিনবই। তুমি ভয় পেও না বন্ধু, আমি যখন কথা দিয়েছি তখন সে কথা আমি রাখবো। বোতল ভূতের নরক যন্ত্রণা থেকে তুমি এক্ষুনি মুক্তি পাবে। এবার আমি সেই যন্ত্রণায় ডুব দেব। তবে এও আমি তোমাকে বলে রাখছি, আমার জীবনের একটি মাত্র ইচ্ছে পূর্ণ করেই আমি এটাকে কারো কাছে বিক্রি করে দেব। এখনই আমি হনলুলু রওনা হব। সেখানে গিয়ে মনের মতো একখানা পেল্লাই জাহাজ কিনেই হতচ্ছাড়া বোতলটাকে বিদায় করব। কিবির কাছ থেকে $49 বিনিময়ে লোপাকা বোতলটা কিনল। এদিকে বোতলটাকে বিদায় করতে পেরে কিবির মনে খুশি সুর বেজে উঠল। মুক্তি পেল সে নরক যন্ত্রণার হাত থেকে। কিবি বারবার সাবধান করতে লাগলো লোপাকাকে। সে যেন হনলুলু পৌঁছে জাহাজ কেনা হয়ে গেলেই যত শীঘ্র সম্ভব লোপাকা যেন বোতলটা বিক্রি করে। বোতলটা বিক্রি হয়ে যাওয়ায় কিবির মন এক অনাবিল আনন্দে ভরে উঠল। বাগানের দিকে তাকালো সে। সমস্ত প্রাণটা যেন জুড়িয়ে গেল তার। এতদিনে সে বাড়ি আর বাগানের মালিক হওয়া সত্ত্বেও কোনো দিকেই চোখ মেলে তাকাতে পারেনি। প্রচণ্ড ঘৃণার ভয়ে তার মনটা একেবারে সিটিয়ে গুটিয়েছিল। সেই মন আজ ডানা মেলেছে, তাই পৃথিবীর সব কিছুই আজ তার চোখে সুন্দর উপভোগ্য। আনন্দের অতিশয্যে কিবি রাস্তায় বেরিয়ে পড়ল। দিশে হারার মতন সে এগিয়ে চলল যেদিকে তার দু চোখ যায়। আকাশ, বাতাস, আলো, গাছপালা যা কিছু তার চোখে পড়ল সবই তার মন ভরিয়ে দিল। বুক ভরে শান্তির নিঃশ্বাস নিল সে। চলতে চলতে শহরের এক প্রান্তে এসে পড়ল সে। একটা বড় ঝিল দেখা যাচ্ছিল সেখানে। পায়ে পায়ে এগিয়ে গেল কিবি সেই ঝিলের ধারে। ঝিলের শান্ত জলের বুকে একটা ছোট্ট ডিঙি নৌকো দেখা যাচ্ছিল। বিকেলের আবির রাঙা মিষ্টি আলোয় ঝিলের জলে নৌকাটিকে ভারী সুন্দর দেখাচ্ছিল। কিবি সেই দিকে তাকিয়ে রইল এক দৃষ্টে। নৌকাটা ধীরে ধীরে পাড়ের দিকে এগিয়ে এলো। নৌকোর মধ্যে একটা সুন্দরী মেয়ে। ঘাটে নৌকো ভিড়লে মেয়েটা নেমে এলো। কিবি কিছুক্ষণের জন্য অবাক চোখে তাকিয়ে রইল তার দিকে। এমন শান্ত রূপ সে আগে কখনো দেখেনি। এরই জন্য যেন সে এতদিন পচে বসেছিল। কিবি নিজে গিয়ে তার সঙ্গে আলাপ করল। সে যে তাকে দেখে মুগ্ধ হয়েছে সে কথাও জানিয়ে ফেলল মেয়েটিকে। মেয়েটির নাম কোকুয়া। এরপর ধীরে ধীরে দুজনের মধ্যে আলাপ জমে উঠল। নিয়মিত দেখা সাক্ষাৎ এবং গল্প গুজবও চলতে লাগল। এক সময় কিবি এবং কোকুয়া দুজনেই বুঝতে পারল যে তারা একই অন্যকে ছেড়ে থাকতে পারবে না। তাই এই কথাটা কোকুয়ার মা বাবাকে যত তাড়াতাড়ি সম্ভব জানাতে হবে। কোকুয়ারও তাই ইচ্ছে। কিবির বিষয়ে অনেক কথাই কোকুয়া তার মা বাবাকে জানিয়েছিল। তাই তাঁরাও হনলুলুর বাসিন্দা কিবির কাছে এমন একটা প্রস্তাবের আশাতেই দিন গুনছিলেন। দুটি সুন্দর মনের মিলনের আনন্দে সকলেই উৎফুল্ল উৎগ্রীব। খুশিতে মনটা ভরেছিল কিবির। কালই তাদের বিয়ের কথা পাকা হবে। শেষ দিয়ে সুর তুলতে তুলতে বাড়িতে ঢুকল সে। তার মতো ভাগ্যবান কজন আছে, সুন্দর বাড়ি পেয়েছে। এখন সে বাড়ির মানানসই গৃহিণী পেতে চলেছে সে। মিষ্টি মেয়ে কোকুয়া হবে তার বউ। পোশাক ছেড়ে স্নানের ঘরে ঢুকলো কিবি। বাথরুমে আয়নার সামনে দাঁড়ালো সে। কোকুয়ার চোখে তাকে কেমন দেখাবে তা ভেবে সে নিজেই নিজেকে মুগ্ধ হয়ে দেখছিল। না, চেহারাটা তার সত্যিই ভালো লাগবার মতোই। নজরটা হঠাৎ বুকের ওপরে পড়তেই এবারে চমকে উঠল কিবি। কিসের দাগ ওটা? বুকের উপরে লাল রঙের চাকার মতন দাগটা কই আগে তো কিবির বুকে ছিল না।
ভালো করে চোখ রোগড়ে আবারও আয়নার দিকে চেয়ে ভয়ে শিউরে উঠল কিবি। হে যে কুষ্ঠ! মুহূর্তের মধ্যে তার সমস্ত আনন্দ যেন অন্ধকারে ছেয়ে গেল। একটা কুষ্ঠরোগী হয়ে কুকুয়ার সুন্দর জীবনটাকে নষ্ট করে দিতে পারবে না সে। কিবি দিশে হারার মতন ভাবতে লাগলো, হ্যাঁ এখন তবে সে কি করবে? কোথাও কি পালিয়ে যাবে নাকি? পালিয়ে গেলে কুকুয়ার কাছ থেকে হয়তো লুকোতে পারবে সে, কিন্তু ওই কুৎসিত দাগটা, সেটা তো তাকে মুক্তি দেবে না। ওটা বাড়তে বাড়তে একদিন তার সুন্দর শরীরটাকে একেবারে ভরিয়ে দেবে। চাপা কান্নায় তার বুক ভারী হয়ে এলো। নিয়তির একই নিষ্ঠুর পরিহাস। নিমেষের মধ্যে তার সমস্ত আশা, আনন্দ, স্বপ্ন সব কিছুই যেন তছনছ হয়ে গেল। কুকুয়াকেও তার জীবন থেকে বাদ দিতে হবে, অর্থাৎ তার শরীরের একটা অংশকে কেটে বাদ দিতে হবে এখন। না, এতটা সহ্য করতে পারবে না কিবি। এভাবে সে বাঁচতেও পারবে না। এর চেয়ে তো তার কাছে মরণও ভালো। তাহলে আর কাউকে কোনো কৈফিয়ত দিতে হবে না। এই দুঃসহ কদর্য জীবনটাকেও তার আর বয়ে বেড়াতে হবে না। হ্যাঁ, বরং সেই ভালো, কিবি আত্মহত্যাই করবে। সুন্দরী পৃথিবী ছেড়ে তাকে চলে যেতে হবে, এটা ভাবতেও কিবি চোখে জল আসছিল। কিন্তু তাকে তবু বিদায় নিতেই হবে। এছাড়া আর কোনো উপায়ই মনে আসছিল না কিবির। সে যেন নিয়তির হাতের খেলার পুতুল। কিবি এবার ড্রয়ার খুলে তার রিভলভারটা বার করলো। ধীরে ধীরে তার রিভলভারে গুলি ভরল, ট্রিগারেও আঙুল রাখলো, কিন্তু চাপ দিতে পারল না। ভাবল, এত সহজে এই জীবনটাকে শেষ করা উচিত হবে না। দেখি না একটু লড়াই করে উদ্ধার করতে পারি কি না। হঠাৎ কিবির মনে পড়ে গেল বোতল ভূতের কথা। এই সময়ে যদি একবার বোতলটা পাওয়া যেত! এমন কোনো কাজ নেই যা বোতল ভূতের কাছে অসম্ভব। বোতল ভূতের অদ্ভুত ক্ষমতার যথেষ্ট পরিচয় কিবি পেয়েছে, কিন্তু তবুও তার হাত থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য একদিন সে পাগল হয়ে উঠেছিল। আজ আবার তাকেই পাবার ইচ্ছে অস্থির হয়ে উঠল কিবির মন। তক্ষুনি সে লোপাকা খোঁজে ছুটল জাহাজ ঘাটের পথে। হনুলুলুগামী জাহাজে উঠে পড়ল সে। জাহাজটায় উঠে মনে হলো আজ সে যে কুকুয়ার বাড়ি যাবে বলে কথা দিয়েছিল। অন্তত একটা খবর তাকে না জানালে সে যে অস্থির হয়ে উঠবে। চারিদিকে তাকাতে লাগলো কিবি। ভাগ্যক্রমে জাহাজ ঘাটে এক বন্ধুকে দেখতে পেল সে। বন্ধুর মারফত কুকুয়ার কাছে হঠাৎই একটা জরুরি কাজের জন্য কিবিকে কয়েকদিনের জন্য হনলুলু যেতে হচ্ছে, এই কথাটা জানিয়ে দেবার জন্য বিশেষ অনুরোধ করল কিবি। হনলুলু চলল কিবি। সেখানে খুঁজে লোপাকার বাড়ির ঠিকানা বার করল, কিন্তু লোপাকার বাড়ি গিয়ে হতাশায় ভেঙে পড়ল সে। লোপাকার স্ত্রী বলল, সে তো বাড়িতে নেই। বোতল ভূতের কাছ থেকে একটা বিশাল জাহাজ পাবার পরই বোতলটা কার কাছে যেন বিক্রি করে দিয়ে জাহাজ নিয়ে বাণিজ্যে বেরিয়ে পড়েছে। লোপাকার স্ত্রী তার স্বামীর কোনো নির্দিষ্ট ঠিকানা অথবা বোতল ক্রেতার ঠিকানা সম্বন্ধেও বিশেষ কিছু বলতে পারল না। কিবির তো মাথায় হাত। এখন কি করবে সে? উদ্ভ্রান্তের মতন টলতে টলতে এগিয়ে চলল সে। এদিকে বুকের ক্ষতটাও যেন একটু একটু করে বড় হচ্ছে। সামনেই একটা সরাইখানা দেখে সেখানেই ঢুকে পড়ল কিবি। টেবিলের ওপর মাথা নিচু করে বসলো খানিকক্ষণ। তারপর বয়কে ডেকে খাবার অর্ডার দিল। খিদেও পেয়েছিল প্রচণ্ড। মুহূর্তের মধ্যেই তার রেকাবি শূন্য হয়ে গেল। খানিকটা জল খেয়ে শরীরটা তার চাঙ্গা করে নিল। এতক্ষণ কোনো দিকেই তার খেয়াল ছিল না। পেটে কিছু পড়বার পর এবার চারপাশের কথাবার্তাগুলো তার কানে এলো। এমনি সময় তার পাশের টেবিলের কিছু টুকরো আলোচনা শুনে তার কান খাড়া হয়ে উঠল। একজন ভদ্রলোক বলছেন, হঠাৎ পয়সার মুখ দেখে লোকটা ধরাকে সরা জ্ঞান করছে, অথচ আশ্চর্য, কদিন আগেও লোকটা দুবেলা খাবার জুটতো না। দ্বিতীয় লোকের গলায় উত্তর শোনা গেল, যা বলেছো ভাই, আগে ও দোকানে তো বসে বসে মাছই তাড়াতো, রাতারাতি ম্যাজিকের মতো অত সুন্দর বাড়িখানা করলো কিভাবে? আর বড় লোক হয়ে মেজাজটাও হয়েছে তেমন খিটখিটে। আবার প্রথম লোকটির গলার স্বর পাওয়া গেল, আচ্ছা, কোনো গুপ্তধন টুপ্তধন পেল নাকি? আরও একজনের গলা শোনা গেল। সে বলল, কেউ কেউ বলে ও নাকি চোরাই ব্যবসা করে। আর একটা নতুন খ্যাসখ্যাসে গলায় মন্তব্য শোনা গেল,
আরে দূর, চোরাই ব্যবসা করে কি অত পয়সা করা যায় নাকি? ও যে রাজ ঐশ্বর্য, পুরো ব্যাপারটাই যেন কেমন রহস্য ঘেরা। দুয়েক কথার পর তাদের আলোচনার মোড় ঘুরে গেল। এবার তারা পড়ল চোরা বাজার দর নিয়ে। কিবি যেন অথই চলে একটা শক্ত কাঠের গুঁড়ি দেখতে পেল। আশায় বুক বেঁধে কিবি হঠাৎ উঠেই তাদের টেবিলের কাছে গিয়ে দাঁড়ালো। তারপর বলল, দেখুন দেখুন, আপনারা যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা আমি আপনাদের কাছে জানতে চাই। একটু আগেই আপনারা যেসব কথাবার্তা বলছিলেন তা আমার কানে এসেছে। যে ভদ্রলোক হঠাৎ করেই বড়লোক হয়ে গিয়েছেন, তার ঠিকানাটা যদি আমাকে দিতে পারেন তবে তবে আমি খুবই উপকৃত হব। লোকগুলো কিবির মুখের উপরে একটা সন্দেহের দৃষ্টি বুলিয়ে নিল। তারপর ঠিকানাটা জানালো। ঠিকানাটা হাতে পেয়ে কিবি কোনো ক্রমে তাদের ধন্যবাদ জানিয়ে ছুটল। কিবিকে পুলিশের লোক অনুমান করে একজন বলল, দেখলি তো, আমি বলেছিলাম না বেটা চোরাই কারবার আছে। এখন বিশ্বাস হলো তো? বেশ হয়েছে, এখন বোঝো ভাবতুন, চোরা কারবারের পয়সার মাসুল দাও। কিবি দ্রুত পায়ে এগিয়ে গেল সেই ঠিকানার সন্ধানে। বিশাল জমজমাট এক দোকানের সামনে গিয়ে সে ঠিকানাটা মিলিয়ে নিল। তারপর সরাসরি সে মালিকের ঘরে গিয়ে ঢুকল। সৌজন্য সূচক নমস্কার জানিয়ে কিবি বলল, দেখুন, আমি আপনার কাছে একটা কথা জানতে এসেছি। যদিও জানি সেটা আমার পক্ষে অনধিকার চর্চা, কিন্তু তবুও আমাকে সে কথা বলতেই হবে। আমি বড় বিপন্ন হয়েই আপনার কাছে ছুটে এসেছি। কিবি তখন হাঁপাচ্ছিল। ভদ্রলোক কিবির হাবভাব, সুদর্শন চেহারা এবং কথা বলবার দ্বিধাশঙ্কিত ভাবটি দেখে বেশ সহানুভূতির সুরেই বললে, মশাই, আপনারও তো সংকুচিত হওয়ার কোনো কারণ নেই। আপনি নিঃসংকোচে আপনার কথাটি আমাকে জানাতে পারেন। আমাকে দিয়ে যদি আপনার কোনো উপকার হয় তা আমি করব। কিবি হাঁপ ছেড়ে নিল কিছুটা। এই সামান্য সহানুভূতিটুকুও যে সে পেয়েছে, এজন্য মনে মনে ঈশ্বরকে ধন্যবাদ জানালো। তারপর বলল, দেখুন, আপনি কি দুধের মতো সাদা রঙের পেট মোটা একটা বোতল কিনেছেন? যদিও এই কথাটা আমি সম্পূর্ণ অনুমানের ওপরেই বলছি। কিবির মুখে বোতলের নাম শুনেই ভদ্রলোকের মুখের চেহারাটা কেমন যেন পাল্টে গেল। তিনি বললেন, জানেন, এই বোতলের নাম শুনলেই আমার শরীরটা কেমন যেন কুঁকড়ে যায়। যদিও বেশ কিছুদিন হলো আমি ওই বোতলের হাত থেকে নিষ্কৃতি পেয়েছি। আপনি বোতলটা বিক্রি করে ফেলেছেন? চূড়ান্ত নৈরাশ্য ঝরে পড়ল কিবির গলায়। লোকটি বলল, কেন বলুন তো? আপনি যেন বোতল বিক্রির কথা শুনে একেবারে মুষড়ে পড়লেন। তবে আপনার যদি ওটার খুব প্রয়োজন থাকে তাহলে আমি বোতলের বর্তমান মালিকের ঠিকানা দিতে পারি। আমি বোতলটা বিক্রি করে দেবার পর থেকে ওই সময়ের মধ্যে বোতলটা অনেক মালিকের হাত ঘুরে ফেলেছে। তাই আপনাকে কথাটা জানাচ্ছি। আপনি মনে হয় বোতলের শর্তাবলী সম্বন্ধে কিছুই জানেন না। এখন বোতল কিনতে গেলে আপনাকে যে দামে কিনতে হবে, তারপর আপনার পক্ষে ওটা বিক্রি করা একটা সমস্যা হয়ে দাঁড়াবে। যদিও আমার যা কিছু ঐশ্বর্য দেখছেন সবই ওই বোতলের দান, তবুও ওই বোতল কেউ কিনুক এ আমি চাই না। কিবি তার কথার মধ্যে বাধা দিয়ে অধৈর্য স্বরে বলে উঠল, আপনি যদি সেই লোকটির ঠিকানা আমাকে দিতে পারেন তাহলেই আমি যথেষ্ট উপকৃত হব। বোতলের সব শর্তই আমার জানা আছে, কারণ আপনার হাতে আসার অনেক আগে বোতলটা বেশ কিছুদিন আমার হাতেও ছিল। সব জেনে শুনেই আমি বোতলটা চাইছি, কারণ আমি নিরুপায়। ঠিকানাটা হাতে পাওয়া মাত্রই কিবি সেই পথে ছুটল। খুঁজে বার করল নতুন মালিকের বাড়ি। দরজায় কড়া নাড়তেই এক ভদ্রলোক বেরিয়ে এলেন। চোখে মুখে তার বিষণ্ণতার ছাপ। কোনো ভনিতা না করেই কিবি তাকে বোতলের প্রসঙ্গে কথা বলল। তারপর সরাসরি জানতে চাইল যে তিনি সেই বোতলটা বিক্রি করবেন কিনা। এই লোভনীয় এবং পরম আকাঙ্ক্ষিত প্রস্তাবে ভদ্রলোক হঠাৎ খুব উল্লাসিত হয়ে উঠলেন। তিনি বললেন, আপনি কি সত্যিই কিনবেন? আমি বড় লোক হব বলে এ বোতল কিনিনি। আমি বড় বিপদে পড়েই কিনেছিলাম ওটা। কোনো চিন্তা না করেই মাত্র 3 সেন্টের বদলে এই পৈশাচিক বোতলটা কিনে ফেললাম।
কিবির পায়ের নিচের মাটি যেন সরে গেল। এত আশা করে এত ছোটাছুটির পর বোতলটা পাওয়াও গেল বটে, তবে বোতলের সঙ্গে নরক যন্ত্রণাকেও এবার চিরসঙ্গী করে নিতে হবে কিবির। কারণ 1 সেন্টে সে কারোর কাছেই এটা বিক্রি করতে পারবে না। নিশ্চিত নরক জ্বালা কে সহ্য করতে চায়। সব কথা জানবার পর কেউ আর এই বোতলটা কিনতে রাজি হবে না। কিবি কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না। সত্যি সে ভাগ্যের হাতের পুতুল মাত্র এখন। সর্বনাশ হবে জেনেও তাকে বোতলটা কিনতেই হবে এখন, নয়তো তার জীবনে সব শেষ। চিন্তার সাগরে ডুবে যায় কিবি। চোখের সামনে ভেসে আসে কোকুয়ার নিষ্পাপ সুন্দর মুখখানি। তখন নিরোগ সুস্থ শরীরে আবার বাঁচতে ইচ্ছে করে। আর তারপরেই তার চোখে ভেসে ওঠে নরকের আগুনের ঝলকানি। সে কথা ভাবতেই যেন শরীর মন একেবারে জ্বলে যায় কিবির। তখন তার মনে হয় যা হওয়ার তাই হবে, এর চেয়ে মৃত্যুকেও স্বাগত জানানো অনেক ভালো। পরক্ষণেই সে তার নিজের সুন্দর সুঠাম শরীরটাকে গলিত কুষ্ঠরোগীর মতন দেখতে পায়। কল্পনায় আঁতকে ওঠে কিবি। বোতলের মালিক কিবির মুখে কোনো উত্তর না পেয়ে আবেগের সঙ্গে বলতে লাগলো তার বোতল কেনার ইতিহাসটা। জানেন, আমি বড় লোক হব বলে এ বোতল কিনিনি। আমি বড় বিপদে পড়েই কিনেছিলাম ওটা। আয় ছিল আমার অতি সামান্য, সুতরাং দেনায় দেনায় আমার তখন মারাত্মক অবস্থা। পাওনাদারের উৎপাতে প্রায় পাগল হওয়ার জোগাড়। আমি ছিলাম একটা ছোট অফিসের ক্যাশিয়ার। ঘরে বাইরে পাওনাদারের ক্রমাগত থাকাটাই তখন আমার প্রাণান্ত অবস্থা। এই ঋণের বোঝা থেকে মুক্তি পাবার কোনো পথই আমি খুঁজে পাচ্ছিলাম না। ভাবলাম ক্যাশের টাকা থেকে নিয়ে যদি দেনাটা শোধ করি, তাহলে আস্তে আস্তে আমি সেটা শোধ দিতে পারবো। ভাবনাটা মাথায় আসার সঙ্গে সঙ্গে আমার দুর্ভাগ্যের শয়তানটাও নেচে উঠল। আমি কোনো আগুপিছু চিন্তা না করেই ক্যাশ ভেঙে টাকা তুলে দেনা শোধ করে ফেললাম। একটু স্বস্তি পাওয়ার জন্যই আমি অত বড় অন্যায় কাজটা করলাম। কিন্তু কপালে শাস্তি থাকলে শান্তি পাবো কি করে? এরপর শুরু হলো আমার কৃতকর্মের জন্য অনুতাপ। দিন রাত একই চিন্তা, এত টাকা আমি শুধবো কিভাবে? এবং ঠিক এই সময় খবর এলো যে বড় সাহেব অফিস পরিদর্শনে আসবেন। সুতরাং 3 দিনের মধ্যে হিসেবপত্র সব মিলিয়ে রাখতেই হবে। আমার মাথায় যেন বাজ ভেঙে পড়ল। এখন উপায়? অফিসের টাকা পয়সার এতটুকু গরমিল হলেই তখন সবাই আমার দিকে আঙুল তুলে বলবে চোর। ওহ, এই লজ্জা ঘৃণার হাত থেকে রেহাই পাবার কোনো পথই খুঁজে পেলাম না। একমাত্র আত্মহত্যাই আমার পথ, এছাড়া কোনো উপায় নেই। এই সময়ে আমি এই বোতলের কথা শুনি। কোনো চিন্তা না করেই মাত্র 3 সেন্টের বদলে এই পৈশাচিক বোতলটা কিনে ফেললাম। কিন্তু নিজের আত্মাকে এক নরকের শয়তানের কাছে বিক্রি করলাম। কথা শেষে ভদ্রলোকের গলা কান্নায় বুঝে এলো। ভদ্রলোকের কথা শুনতে শুনতে কিবি ভাবল, তাই তো, ইনি কিছু টাকার জন্য যদি বোতলটা নরক জ্বালাকে স্বীকার করে নিতে পারেন, তবে আমি আমার শরীরের সুস্থতার জন্য বোতলটা কিনতে ইতস্তত করছি কেন? আর সুস্থ না হলে কোকুয়ার জীবন থেকে বাদ দিতে হবে। কোকুয়াকে ছাড়া আমি বাঁচব কিভাবে? সব ভেবে কিবি এবার বলল, দেখুন, আমি 2 সেন্টেই বোতলটা চাই। ভদ্রলোক যেন স্বর্গ হাতে পেলেন। নিজের কানকেও তবু বিশ্বাস হচ্ছিল না তার। তাই অবাক হয়ে আবার জানতে চাইলেন, আপনি কি সত্যিই কিনবেন? কিবি বেশ জোরের সঙ্গেই বলল, যখন একবার বলেছি তখন নিশ্চয়ই কিনব। মুখের কথা শেষ করতে না করতেই ভদ্রলোকের হাতে 2 সেন্ট গুঁজে দিল কিবি। তিনিও কিবির হাতে বোতলটা দিয়ে নিশ্চিন্ত হলেন। দুধের মতো সাদা রঙের পেট মোটা বোতলটা আবার পুরনো মালিকের কাছেই ফিরে এলো। বোতলটা হাতে নিয়ে কিবি দেখল বোতলটার ভেতরকার আত্মাটা প্রচণ্ডভাবেই দাপাদাপি শুরু করে দিয়েছে। ধক ধক করে জ্বলছে সেই নরকের আগুন, আর কালো মতো মূর্তিটা পৈশাচিক আনন্দে নাচছে এখন। তার অট্ট হাসির বিকট শব্দে কিবির কান যেন ঝালাপালা হয়ে গেল। কিবি নিজের কান দুটো 2 হাতে চেপে ধরল। বোতল ভূতের এই উদ্দাম নৃত্যের আড়ালে যে কি ভয়ঙ্কর বিপদ লুকিয়ে আছে সে কথা ভালোই জানে কিবি। যাক, দুশ্চিন্তা করে আর লাভ নেই। কিবি এবার হনলুলুর পথে পা বাড়ালো। সারাদিন ক্লান্তির পর বাড়ি ফিরল কিবি। এখন দরকার স্নান, আর তারপর ঘুম। স্নানের জন্য জামা খুলতেই কিবি অবাক হয়ে দেখল তার বুকের সেই জঘন্য দাগটা নেই।
সে এখন নিরোগ। সুস্থ হওয়ার আনন্দে কিরি এখন কি করবে তা ভেবে উঠতে পারল না। কোকুয়ার নাম ধরে চিৎকার করে উঠল। আর আমাদের বিয়ের কোনো বাধা নেই। সত্যি সত্যি বোতল ভূত, তোমার ক্ষমতা অস্বীকার করবার কোনো উপায় নেই। আজ তোমাকে ধন্যবাদ না জানিয়ে পারছি না। কথাগুলো বলতেই কিরির নজর পড়ল বোতলের উপর। আর সঙ্গে সঙ্গে তার সমস্ত আনন্দটুকু কর্পূরের মতন উবে গেল। বোতলের ভেতর থেকে শোনা গেল তীব্র তীক্ষ্ণ অট্টহাসির শব্দ। কিরি অজ্ঞান হয়ে মেঝেতে লুটিয়ে পড়ল। জ্ঞান ফিরলে কিরি নিজের মনকে শক্ত করল। বোতলের বিভীষিকায় ভয় পেলে চলবে না। কোকুয়া যে তার পথে বসে আছে, আর তাছাড়া এই দুর্ভাগ্যকে তো সে নিজেই বরণ করে এনেছে। কিরি কোকুয়াদের বাড়ির পথে এগিয়ে চলল। কিরিকে দেখে কোকুয়া এবং তার মা বাবা সবাই খুব খুশি। সবার সম্মতিতে গুরুজনদের সামনে তাদের বিয়ের কথা পাকা হয়ে গেল। আজ কিরির বাড়িতে বিয়ের উৎসব। এমন জাঁকজমক, এমন আয়োজন রাজরাজরার বিয়েতেও হয় কিনা সন্দেহ। শহরের প্রতিটি লোকই সেখানে নিমন্ত্রিত হয়েছে। প্রত্যেকেই সুন্দরভাবে অভ্যর্থনা জানাচ্ছে কিরিকে। অতিথিরা অবাক হয়ে ঘুরে ঘুরে বাড়িখানা দেখছেন। এ যেন স্বপ্ন লোকের প্রাসাদপুরী। সমস্ত বাড়িটা আলোয় ঝলমল করছে। কিরি কোকুয়া দুজনেই বড় ব্যস্ত, কোথাও যেন কোনো ত্রুটি না থাকে। অনুষ্ঠানে অবশ্যই কোনো ত্রুটি ছিল না, তবে ত্রুটি একটা ছিল বড় রকমের। সেটা অতিথিরা কেউ নজরও করতে পারেনি। কিন্তু সে ত্রুটি কোকুয়ার চোখকে ফাঁকি দিতে পারেনি। এত ব্যস্ততার মধ্যেও সে দেখেছে কিরির মুখে সবসময়ের জন্য একটা গভীর বিষণ্ণতার ছায়া। উৎসাহে আর উদ্যমে ভরপুর হাস্যোজ্জ্বল ছেলে কিরি কি এমন দুঃখের ঘটনা ঘটতে পারে যা কিনা এই বিশেষ আনন্দের দিনটিকে একেবারে ম্লান করে দিতে পারে? কোকুয়া কিছুতেই তা বুঝে উঠতে পারে না। উৎসব শেষে অতিথিরা খুশি মনে প্রশংসা করতে করতে যে যার বাড়ি ফিরলেন। সকলকে বিদায় অভিনন্দন জানানো সারা হয়ে গেল। এবার কোকুয়া নিরিবিলিতে কিরির কাছে এসে সহানুভূতি মাখা সুরে বলল, কিউই, আমি কি কোনো অন্যায় করেছি? আজকের দিনে তুমি কেন প্রাণ খুলে আনন্দ করতে পারছো না? মনে হয় তুমি যেন তোমার মধ্যে নেই। তুমি যেন অনেক দূরের এক অচেনা অজানা মানুষ। এই শুধু তোমার শরীরটাই ঘুরে বেড়াচ্ছে। তুমি চুপ করে থেকো না লক্ষ্মীটি। কি এমন ঘটনা ঘটলো যা তোমার মতো প্রাণময় মানুষটাকে নিরানন্দে ভরে তুলেছে? আমাকে তুমি সব কথা খুলে বলো। কোকুয়ার কাছে কিছুই গোপন করতে পারল না কিরি। প্রথমবার বোতল পাওয়া থেকে শুরু করে শেষ পর্যন্ত সব কথাই সে কোকুয়াকে জানালো। বোতল বিক্রি, আবার বোতল সন্ধান, কুষ্ঠরোগ থেকে মুক্তি, সব কথাই সে বিস্তারিতভাবে কোকুয়াকে বলল। স্বামীর মুখ থেকে এই ভয়াবহ ঘটনাগুলো শুনতে শুনতে কোকুয়া ভয় শিউরে উঠছিল আর ভাবছিল কিরির ভালোবাসার কথা। তাকে পাবার জন্য সেই নরক যন্ত্রণাও সহ্য করতে রাজি। এই পৈশাচিক জ্বালা থেকে কিভাবে সে তার স্বামীকে মুক্ত করবে, এই কথাই কোকুয়া ভাবতে লাগলো। কিরির বিষাদ মাখা মুখে কিভাবে সে হাসি ফোটাবে, রাত দিন কোকুয়া এই চিন্তায় মগ্ন। একদিন তার মনে পড়ে গেল একটা কথা। এবার বোধহয় সে কিরির মুখে হাসি দেখতে পাবে। আশায় আনন্দে ছুটে গেল সে কিরির কাছে। তারপর বলল, শোনো, তুমি চিন্তা করো না। বোতল বিক্রির শর্ত অনুসারে তুমি যাকে এটা বিক্রি করবে সে আর কাউকে এটা বেচতে পারবে না। কারণ 1 সেন্টের কমে হাওয়াই দ্বীপে আর কোনো মুদ্রা চালু নেই। কিন্তু ফরাসি দ্বীপ তাহিতিতে সেন্টিম নামে আরও কম দামের মুদ্রার চলন আছে। 5 সেন্টিমে 1 সেন্ট। সুতরাং বুঝতেই পারছো আমি কি বলতে চাইছি। চলো আমরা এখনই আমাদের তল্পি তল্পা গুটিয়ে তাহিতিতে রওনা দিই। সেখানে বোতলের খদ্দের নিশ্চয়ই পাওয়া যাবে, আর আমাদের বুকের বোঝাও নামবে। কোকুয়ার কথা শুনে কিরি কিছুটা আশা পেল।
তারা খুব অল্প সময়ের মধ্যেই তাহিতিতে রওনা হলো। সেখানে গিয়ে একটা বিশাল অট্টালিকা কিনল তারা। কারণে অকারণে তারা দুহাতে দান করতে লাগলো। অবশ্য এই বুদ্ধিটা ছিল কোকুয়ার। সে ভাবছিল এভাবেই মানুষের মন জয় করা যাবে, এবং যখন তারা শুনবে যে এত ধনসম্পদের কারণ একটা বোতল, তখন তারা অবশ্যই সেটা কিনতে আগ্রহী হবে। আর বোতলের দাম শুনেও পিছুবার কোনো কারণ নেই। কিন্তু দুঃখের বিষয় এই যে এত বুদ্ধি খাটিয়েও তারা বোতলের খদ্দের জোগাড় করতে পারল না। এই অদ্ভুত বোতলের ক্ষমতার কথা যাকেই বলা হতো সেই অবিশ্বাসের সঙ্গে উড়িয়ে দিত আর বলতো ওসব আজগুবি কথা। তাছাড়াও তারা ভাবত যে বোতল এত সুখের কারণ তা কি এত অল্প দামে কেউ বেচতে চায়? নিশ্চয়ই এর পিছনে কিছু অভিসন্ধি আছে, এবং অভিসন্ধিটা অবশ্যই খারাপ। চারদিকে এই কথাটা যতই রাষ্ট্র হয়ে গেল, ততই লোকে তাদের দেখলে ভয় পালাতে লাগলো। দূর থেকে কেউ কেউ কিউইকে দেখলে বুকে ক্রুশ এঁকে উল্টো পথে দৌড় মারত, বলতো ওরা শয়তানের চর। এদিকে প্রচণ্ড হতাশায় দিনে দিনে তাদের মনের জোর কমে যেতে লাগলো। জীবনের সব আনন্দ তাদের যেন মুছে গিয়েছিল। সারাদিন চুপচাপ গুম হয়ে বসে থাকে কিউই, আর মাঝে মাঝে বোতলের শয়তানের দিকে তাকায়। খাওয়া দাওয়া ঘুম কোনো কিছুতেই রুচি নেই তার। দিন দিন বলিষ্ঠ সুঠাম চেহারা কেমন জানি শুকিয়ে যেতে লাগলো তার। ভয়ে আতঙ্কে মাঝে মাঝে চিৎকার করে উঠত কিউই। চোখের সামনে তার স্বামীর এই পরিণতি সহ্য করতে পারে না কোকুয়া। আশাই যদি না থাকে তবে মানুষ কি নিয়ে বাঁচবে? এই নরক জ্বালা থেকে কিউইকে বাঁচাতেই হবে। কোকুয়াকে ভালোবেসেই তো আজ তার এত কষ্ট। ভালোবাসাকে জয় করতে গিয়ে নিজের শয়তানের কাছে কিউই হয়েছে পরাজিত। তবে সেই ভালোবাসাকে বাঁচাতে গিয়ে কোকুয়া কি নিজের জীবন উৎসর্গ করতে পারবে না? কিউইর মুখে হাসি ফোটানোর জন্য কোকুয়া এখন সব পারবে। সেদিন রাতে কিউইর চোখে একটু তন্দ্রা এসেছে দেখে কোকুয়া ধীরে ধীরে ঘর ছেড়ে বাইরে এলো। যদিও সে জানত যে শয়তানের তাড়নায় এক্ষুনি হয়তো কিউই চেঁচিয়ে উঠবে, ভেঙে যাবে তার তন্দ্রা ভাব। তবু কোকুয়া তাড়াতাড়ি সেই অন্ধকার পথে এগিয়ে চলল। কিছুটা যেতেই সে দেখল একজন বুড়ো মানুষ একটা গাছের নিচে বসে আছে। তাকে দেখেই মনে হলো যে সে অনেকখানি পথ হেঁটে ক্লান্ত হয়ে একটু জিরোচ্ছে, হয়তো অনেক দূরে যাবে সে। কোকুয়া ধীরে ধীরে তার কাছে এগিয়ে গিয়ে বলল, দেখুন, আপনি আমাকে চেনেন না, কিন্তু আমি বড়ই বিপন্ন। আপনি কি আমাকে একটু সাহায্য করবেন? বুড়ো বলল, এত রাতে তোমার কি সাহায্য চাই? এবারে কোকুয়া বলল, আপনাকে একটা বোতল কিনতে হবে। বুড়ো সঙ্গে সঙ্গেই বলে উঠল, ও, তুমি সেই ডাইনি যার কথা অনেক লোকের মুখে শুনেছি। কোকুয়া তখন খুবই নরম সুরে বলল, দেখুন, আমি ডাইনি নই। আপনি আমার কথা বিশ্বাস করুন, আমি বড়ই বিপদে পড়েছি। আমার কথাগুলো যদি দয়া করে শোনেন তাহলে ব্যাপারটা বুঝতে পারবেন। কোকুয়া বুড়োর কাছে সব কথা খুলে বলল। বোতলের পুরো বৃত্তান্ত শেষ করে কোকুয়া এবার বলল, দেখুন, আমার মৃতপ্রায় স্বামীকে এই মানসিক কষ্টের থেকে বাঁচানোর জন্য আমি প্রাণ দিতেও রাজি। নরক যন্ত্রণা ভোগ করতেও আমি দ্বিধা করব না। দেখুন, আমি আপনাকে একটু বিপন্ন করতে চাই না। আমাকে বিশ্বাস করুন। আপনি আমার স্বামীর কাছ থেকে 4 সেন্টামে বোতলটা কিনে এনে আমার কাছেই আবার 3 সেন্টামে বিক্রি করে দিন। তিনি যেন বুঝতে না পারেন যে আমি আপনাকে পাঠিয়েছি। তাহলে কিন্তু উনি আর আপনার কাছে বোতল বিক্রি করবেন না। আমার সব কিছুই তাহলে মাটি হয়ে যাবে। আপনি আমাকে অবিশ্বাস করবেন না। আমার স্বামীকে বাঁচাবার জন্য আর কোনো উপায় আমি ঠিক করতে পারছি না। আমার কাছে আপনি একজন ঈশ্বর প্রেরিত দেবদূতের মতোই। আপনি আমার দয়া করুন, দয়া করুন। কোকুয়ার কান্না ভেজা মুখখানি দেখে আর তার কথা বলার ধরন থেকে বুড়ো ব্যাপারটা বিশ্বাস করলো। তারপর বলল, ঠিক আছে মা, আমি তোমাকে বিশ্বাস করলাম। আমার দ্বারা তোমার যদি কোনো উপকার হয় তা আমি করব। এখন বলো আমাকে কি করতে হবে? কোকুয়া তখন বুড়োর হাতে 4 সেন্টাম দিয়ে বলল,
ওই ওই সামনেই আমার বাড়ি দেখা যাচ্ছে, দরজা খোলাই আছে। আপনি নিঃসংকোচে বাড়ির মধ্যে ঢুকে পড়বেন। সোজা বারান্দা দিয়ে হেঁটে গিয়ে শেষ ঘরটিতে হালকা আলোয় আমার স্বামী ঘুমিয়ে আছেন, আবার জেগেও থাকতে পারেন। যদি জেগে থাকেন তাহলে তো কোনো ঝামেলাই নেই, আর যদি ঘুমিয়েও থাকেন তাহলেও আপনি সংকোচ করবেন না। আপনি তাকে জাগিয়ে তুলে বলবেন আপনি বোতলটা 4 সেন্টামে কিনতে চান। আমার কথা তাকে কিছুতে বলবেন না যেন। আপনি এই খবরটা আপনার কোনো প্রতিবেশীর কাছে পেয়েছেন, এই কথাই তাকে জানাবেন। বুড়ো তখন 4 সেন্টাম নিয়ে কিবির বাড়ির দিকে পা বাড়ালো। হাতড়ে হাতড়ে বুড়ো কিবির ঘর খুঁজে পেল। হালকা আলো জ্বলা ছিল ঘরে। কিবি ঘুমোচ্ছিল। কুকুয়ার কথা মতো বুড়ো কিবির ঘুম ভাঙিয়ে বলল, দেখুন মশাই, আপনি নাকি মাত্র 4 সেন্টামে একটা অদ্ভুত বোতল বিক্রি করতে চান শুনলাম। বোতলটা যদি বিক্রি হয়ে গিয়ে না থাকে তবে আমাকে দিন। কিবি লাফ দিয়ে উঠে 4 সেন্টামের বদলে বোতলটা বুড়োর হাতে গুজে দিল। বুড়ো বোতলটি হাতে নিয়ে সেই গাছের তলায় হাজির হলো। কোকো অপেক্ষা করেছিল সেখানে। বুড়োকে দেখে সে বলল, দেখুন, আপনি যে আমার কত বড় উপকার করলেন তা শোধ করা যায় না। তবে আপনি এখনকার মতো বোতলের মালিক। যদি কোনো ইচ্ছে আপনার থাকে তবে তা আপনি বোতলের কাছ থেকে চেয়ে নিতে পারেন। বুড়ো বলল, মা, তোমার উপকার হলো এটি আমি খুশি। দুদিন বাদেই তো মরে যাব। এই কটা দিনের জন্য শয়তানের দান নাইবা নিলাম। কুকুয়া তখন 3 সেন্টামে বোতলটা বুড়োর কাছ থেকে কিনে নিল। কুকুয়া এবার বাড়ির পথে এগিয়ে চলল। কিন্তু এই সামান্য সময়ের তফাতে অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করতে পারছে সে। সে শুনতে পাচ্ছে শয়তানের বিকট অট্টহাসি। তার সমস্ত শরীরটা সেই হাসির তালে তালে যেন দুলছে। সামনে তার অনন্ত নরক। তার চোখের সামনে দাউ দাউ করে নরকের আগুন জ্বলছে। বাতাসে কেমন একটা বিশ্রী ধোঁয়াটে পচা গন্ধের ঢেউ উথলে উঠছে। কুকুয়ার শরীরটা যেন জ্বলে পুড়ে যাচ্ছে। এইটুকু সময়ই সে বেশ বুঝতে পারছে যে কিবি কি অসহ্য যন্ত্রণা ভোগ করেছে, আর কেনই বা সে মাঝে মাঝে চিৎকার করে উঠেছে। যাই হোক, যত কষ্টই হোক তার, তবুও সে তো কিবিকে খুশি করতে পারবে এবার। বোতলটাকে তার পোশাকের মধ্যে লুকিয়ে ফেলে কুকুয়া, যাতে কিবি সেটা দেখতে না পায়। এদিকে কিবি ফিরে পেয়েছে তার আনন্দ। কুকুয়া, কুকুয়া, সে খবরটা জানাবার জন্য হন্ততন্ত হয়ে কুকুয়াকে খুঁজছে। তাকে দেখতে পেয়ে উচ্ছ্বাসিত হয়ে আনন্দে জড়িয়ে ধরল কিবি। সে বলতে লাগলো, কুকুয়া, 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 তুমি এতক্ষণ কোথায় ছিলে? আমি ঘুমিয়েছিলাম ঘরে। এক বোকা বুড়ো আমার কাছে ছুটে এসেছিল বোতলটা কেনবার জন্য। কার কাছে যেন খবরটা পেয়েছে সে। জানো কুকুয়া, সেই বুড়ো 4 সেন্টামে আমার কাছ থেকে বোতলটা কিনে নিয়ে গেল। সে আমাকে বলে কি যে বোতলটা বিক্রি হয়ে যায়নি তো। শুনে আমি যে কী উত্তর দেবো তা তো বুঝতেই পারছো। তবে বুড়োটা বোকা হলেও আমার কিন্তু তাকে দেবদূত বলে মনে হচ্ছিল। সত্যি সত্যি আমি যে কোনোদিন ওই অভিশপ্ত বোতলের হাত থেকে নিষ্কৃতি পাবো ভাবতে পারিনি কুকুয়া। আমি ভাবতে পারিনি, বিশ্বাস করো। এক নিঃশ্বাসে কথাগুলো বলল কিবি। তার মুক্তির পিছনে যে কার হাত ছিল সে কথা সে বুঝতেও পারল না। কিবি এখন আগের মতন উচ্ছল উজ্জ্বল ফুর্তিবাজ হয়ে উঠেছে। কিন্তু স্বামীর এই আনন্দ কুকুয়া যেন তেমন করে ভাগ করে নিতে পারল না। কেমন যেন বিমর্ষভাবে গুটিয়ে গেল সে। কুকুয়ার এই বিষণ্ণতার কারণ খুঁজে পায় না কিবি। এতদিন সে জানত যে তার দুঃখ সারাবার জন্যই কুকুয়া সব পারে। স্বামীর দুঃখে সে দুঃখিত, কিন্তু আজ তো আর তার দুঃখ নেই। তবে কেন কুকুয়া তার খুশিতে সুর মেলাতে পারছে না? বুঝতে চেষ্টা করে কিবি। কুকুয়া, আমি তোমাকে অনেক মহান ভেবেছিলাম। এখন বুঝলাম সেটা আমার বোঝার ভুল। তুমি অত্যন্ত নীচ প্রকৃতির মেয়ে। আমার আনন্দকে, আমার আত্মার মুক্তিকে তাই তুমি সহ্য করতে পারছো না। সত্যি কথাটা বুকের মধ্যে লুকিয়ে রেখে কুকুয়া শুধু কাঁদে। হে কি হলো? 2 সেন্টামে কেউ কি কোনোদিন তার কাছ থেকে এই বোতলটা কিনবে? 2 চোখ বেয়ে জলের ধারা নামে তার।
কিউইকে ভালোবেসেই তো সেই দুর্বিষহ জ্বালা বুকে তুলে নিয়েছে। কিন্তু কথাটা তো কিউইকে জানানো যাবে না, তাহলে কিউই যে পাগল হয়ে যাবে। এদিকে মুক্তির আনন্দে কিউই তাহিতি থেকে অন্য জায়গায় বেড়াতে যেতে চায়, কিন্তু কোকুয়া রাজি হতে পারে না। কারণ দুটি, প্রথমত তাহিতি ছাড়া আর কোথাও এত কম অঙ্কের মুদ্রা নেই, দ্বিতীয়ত বোতলের শয়তান তার জীবনে সব আনন্দই নিরানন্দ করে দিয়েছে। কিউইর আনন্দের সঙ্গে সে যোগ দেবে কিভাবে? কোকুয়া তার সঙ্গে যেতে রাজি না হওয়ায় কিউইর রাগ এবারে সপ্তমে চলল। রাগের মাথায় সে কোকুয়াকে যা খুশি তাই করে অপমান করল। বলল, হায় রে, এই তোমার ভালোবাসার পরাকাষ্ঠা। তুমি নীচ, তুমি অকৃতজ্ঞ। তোমাকে পাওয়ার জন্য আমি সব জেনেও ওই বোতলের নরক জ্বালা সেধে নিয়েছিলাম, আর আমার মুক্তিতে তুমি সহজভাবে একটু আনন্দ করতে পারছো না। কিউইর রাগের তেজটা এত ঝাঁঝালো ছিল যে অকথা কুকথা বলেও শান্তি হলো না তার। রাগে গড়গড় করতে করতে সে রাস্তায় বেরিয়ে গেল। সারাদিন বন্ধু বান্ধবদের সঙ্গে ঘুরে ঘুরে মদ খেয়ে ফুর্তি করে বেড়ালো কিউই। জাহাজের এক মাল্লা সর্দার হলো তার সাকরেদ। লোকটা প্রচণ্ড মদ্যপ এবং দাঙ্গাবাজ। ক্রমাগত মদ খেয়ে তাদের পয়সা যখন ফুরলো, তখন সেই জাহাজি লোকটা কিউইকে বলল, শুনেছি তোমার নাকি এক আজব বোতল আছে, তার কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায়। আমায় কিছু টাকা দাও না বোতলের থেকে চেয়ে, তুমি তো রাজা লোক। উত্তরে কিউই বলল, ওই বোতল এখন আমার কাছে নেই, আমি সেটা বিক্রি করে দিয়েছি। আর আমার টাকা পয়সা আমার বউয়ের কাছে থাকে। লোকটা কিছুতেই পেছন ছাড়তে চায় না। তখন একটা গাড়ি ডেকে দুজনে টলতে টলতে কোনো ক্রমে গাড়িতে উঠল। কোন সকালে কিউই বাড়ি থেকে বেরিয়েছিল। সারাটা দিন সে যা ইচ্ছে তাই করে কাটিয়েছে। কোকুয়া কি করছে অথবা সে কেমন আছে এখন কোনো খবরই সে রাখেনি। এখন রাত হয়েছে। এসব নানা কথা ভেবে কিউই গাড়িটাকে বাড়ি থেকে একটু দূরে থামতে বলল। জাহাজিকে গাড়িতে বসিয়ে রেখে সে একাই বাড়ির পথে চলল। এত রাতেও বাড়ির দরজা খোলা দেখে সে বেশ অবাক হলো। নানা রকম আজগুবি চিন্তা উদয় হলো তার নেশাগ্রস্ত মাথায়। কোকুয়া বাড়িতে একা, তবে কি সে? যাই হোক, সে ধীরে ধীরে পা টিপে টিপে দরজার একটু ফাঁক করে সেখানে চোখ রাখল। কিন্তু হায়, এ কি দেখছে কিউই! কিউইর পায়ের তলার মাটি যেন সরে যাচ্ছিল। সমস্ত শরীরে হিমস্রোত বইতে লাগলো। দরজার ফাঁকা থেকে কিউই যা দেখল তাতে তার নেশার ঘোর কেটে গেল। এমন লক্ষ্মী মেয়েকে অন্যায়ভাবে না বুঝে কত কথাই বলেছে সে। কিউইর কাছে সব ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল এবার। তাকে শান্তি দেবার জন্য কোকুয়া নিজেই বুড়োর হাত দিয়ে বোতলটা কিনিয়েছে। কোকুয়া উঠোনের কাছে বসে আছে, আর তার কোলের ওপরে রয়েছে সেই পেট মোটা সাদা বোতলটা। কোকুয়ার মুখের বিষণ্ণ ভাব দেখে কিউই বুঝতে পারল যে বোতলের মালিকানা এখন কোকুয়ার। হায় 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 কোকুয়া, কোকুয়া, এ তুমি কি করেছো? আমার জন্য তুমি নরকের এই যন্ত্রণাকে নীরবে সহ্য করে চলেছ। আমার মতো নরাধম বোধ হয় কেউ নেই কোকুয়া, কেউ নেই। কিন্তু কোকুয়াকে যে মুক্ত করতেই হবে। 2 সেন্টামে বোতলটা ওর কাছ থেকে কিনতে হবে আমাকে। এসব ভাবতে ভাবতেই একটা ফোন দিয়ে এসে গেল কিউইর মাথায়। সে বাড়ির ভেতর না ঢুকে ফিরে গেল সেই জাহাজির কাছে। তাকে বলল, শোনো ভাই, সেই শয়তানের বোতলটা এখন আমার স্ত্রীর কাছে রয়েছে। তোমাকে আমি 2 সেন্টাম দিচ্ছি। এই নিয়ে তুমি সোজা আমার স্ত্রীর কাছ থেকে ওই বোতলটা কিনে নিয়ে এসো। তারপর আমি আবার 1 সেন্টামে তোমার থেকে ওটা কিনে নেব। বোতলের কথা শুনি জাহাজি 2 সেন্টাম নিয়ে চলল কিউইর বাড়ির দিকে। বেশ খানিকক্ষণ অপেক্ষা করে কিউই ভাবল, জাহাজিটা আসছে না কেন এখনো? তাহলে কি নেশার ঘোরে অন্য পথে হাঁটা দিল? এমন সময় বেসুরো গলায় গান শুনতে পেয়ে তাকিয়ে দেখল কিউই। তার জাহাজি বন্ধু বগলে করে সে পেট মোটা শয়তানের বোতলটা আর এক হাতে মদের বোতলটা নিয়ে গান গাইতে গাইতে আসছে। সেবার কাছে আসতেই তড়ি ঘড়িয়ে কিউই জাহাজিকে বলল, বন্ধু, এইবার তুমি বোতলটা আমাকে 1 সেন্টামে বিক্রি করো। জাহাজি তখন চিৎকার করে বলল, আমার জিনিস এটা, আমি তোমার কথায় বেচবো কেন? বন্ধু,
এমন মজার জিনিস একবার হাতে পেলে কেউ কি হাতছাড়া করে? মাত্র 2 সেন্টামে যত খুশি মদ খাও, খাবার চাও, সব পাওয়া যাবে। এ বোতল আমি কাউকে দেব না। যদি চাও তো বরং 1 বোতল মদ তোমাকে খাওয়াতে পারি। এই কথা বলেই জাহাজি লোকটি বোতলটাকে পকেটের মধ্যে ঢোকালো। কিবি বলল, বন্ধু, মনে রেখো, এই বোতল 1 সেন্টামে বিক্রি করতে না পারলে তুমি চিরদিনের জন্য জাহান্নামের আগুনে জ্বলে পুড়ে মরবে। জাহাজি তখন বোতলের বাকি মদটুকু গলায় ঢেলে বলল, জাহান্নামের ভয় দেখিয়ে তুমি আমাকে ভোলাতে চাইছো, তাই না? আমি তো জাহান্নামের পথেই যাচ্ছি, তাই আমি ওসবে ভয় পাই না। আমি এ বোতল আমার জীবনের কাউকে দেব না। এ বোতল আমার জীবনের কাউকে দেব না। তারপর অন্ধকারের মধ্যে টলতে টলতে মিলিয়ে গেল সে। কিবির বুকের উপর চেপে থাকা পাথর এবারে যেন নামলো। সে ছুটে গেল ককুয়ার কাছে। এদিকে ককুয়াও বেরিয়ে পড়েছে কিবির খোঁজে। এ কি স্বপ্ন না সত্যি? কিবি যেন বিশ্বাসই করতে পারছে না। পাখির মতো হালকা মনে দুজন জড়িয়ে ধরল দুজনকে। ঠিক যেমন আচমকা এই বোতল বিভীষিকা কিবির জীবনে এসেছিল, তেমনি আচমকা সেটা বিদায় হলো। কিবি ককুয়ার জীবনের এক অন্ধকার অধ্যায়ে সমাপ্তি ঘটল। বিদেয় হলো বোতল ভূতের। তারা দুজনেই আবার ফিরে পেল এক শান্তিময় মধুর জগৎ। আর সেই জাহাজি, তার কি হলো না, সেই কথা আমরা জানি না। তাই আপনাদেরও তার কোনো সঠিক হদিশ আমরা দিতে পারলাম না। অন্ধকারে আপনারা এতক্ষণ শুনছিলেন রবার্ট লুইস স্টিভেনসনের কলমে রোমাঞ্চকর ভয়ের বড় গল্প বোতলের ভূত। যদি আমাদের এই গল্পটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহ দেবেন। আর গল্পটি আপনাদের কেমন লাগলো বা এই জাতীয় গল্প আপনারা আরও শুনতে চান কিনা তা আমাদের জানাতে পারেন কমেন্টসের মাধ্যমে। জয়েন করতে পারেন অন্ধকার অডিও স্টোরিজকে মাত্র 29 ও 59 টাকার মান্থলি সাবস্ক্রিপশনের সঙ্গে। আজ তাহলে এই পর্যন্তই। আগামী সপ্তাহে অন্ধকার অডিও স্টোরিজ আবার ফিরবে নতুন কোনো রহস্যময় কাহিনীর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি। ধন্যবাদ। শুভরাত্রি।